লিসেনার্স, আসলে ভাই আজকে দুটো ঘটনাই শ্মশান কেন্দ্রিক। প্রথম ঘটনাটা আমি শেয়ার করেছি, আজকে দ্বিতীয় ঘটনাটা শ্মশান কেন্দ্রিক, এটা আমি এখন বলবো। এটা আমাদের রাজবাড়ী জেলারই ধাওয়াপাড়া নামক একটা জায়গা আছে। যারা রাজবাড়ী জেলার অধিবাসী আছেন তারা জানেন, ধাওয়াপাড়া একটা ঘাট আছে, ফেরিঘাটও আছে, ছোট একটা ফেরিঘাটও আছে এখনো। তো এখনো কিন্তু ধাওয়াপাড়ার ওই পাশে, নদীর পাশে কিছু জায়গা আছে যেখানে মানে শ্মশান হিসাবে ওই জায়গাটা পরিচিত। নদীর পাশেই দাহ করা হয়। তো এখন যে ঘটনাটি শেয়ার করব সেটা 70-এর দশকের একটি ঘটনা। ওই সময় ওই অঞ্চলে, এখন অবশ্য সেখানে হিন্দু বসতি অনেক কম, ওই সময় অঞ্চলে অনেক হিন্দু বসতি এবং সম্ভ্রান্ত কিছু হিন্দু পরিবার ওদিক দিয়ে থাকতেন। তো ওই সময় ওখানে ওই ঘাটে অনেক দূর দূরান্ত থেকে কিছু বাণিজ্যের কিছু নৌকা টোকা আসতো, অনেক বড় বড় নৌকা আসতো। সেই সুবাদে মানে ওখানে হিন্দুরা অনেক ওই অঞ্চলে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিল আর কি। তো দেখা গেল ওই সময় একটা বড় শ্মশান ওই নদীর পাশ দিয়েই ছিল, যেখানে সব শ্রেণীর, মানে সে উঁচু নিচু যাই হোক, সেখানে ওখানে পোড়ানো হতো। তো একদিন রাতের বেলা, সন্ধ্যার পরে আর কি, 3টা লাশ আসলো এবং ওখানে কিন্তু ওই পোড়ানোর যেই একজন পুরোহিত যিনি দায়িত্ব পালন করতেন ছিলেন একজন ব্যক্তি। ওনার বাড়ি ওইখানেই ছিল, পাশেই ছিল, নদীর পাশেই। এখন 3টা লাশ আসছে। আসার পর এখন সবাই মানে তারটা তাড়াহুড়া করছে যে আমাদেরটা আগে পুরান, আমাদেরটা আগে পুরান। এখন পুরোহিত বলছে যে যারটা আগে আসছে আমি তারটা আগে শুরু করব। এখন যিনি একটা সম্ভ্রান্ত পরিবারের একটা লাশ আসে, তার সাথে তার সন্তানরাও আসে। তখন তারা বলে যায় আমাদের বাবারটা আগে পুরান, কারণ আমরা মানে বংশগত মর্যাদার দিক দিয়ে আমরা একটু আগে আছি। কিন্তু পুরোহিত উনি নাছরবান্দা, উনি বলেন না, আমি এইভাবে আগে পরে করব না, আগে যারা আসে তাদেরটা আমি আগে করব। তো এইভাবে প্রথমে একটা দুটা করতে করতে 3 নম্বরে যখন ওই লোকটার সিরিয়াল আসবে তার আগেই শ্মশানে বৃষ্টি শুরু হয়ে যায়। তো বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে ওইদিকে 2টা লাশ অলরেডি পোড়ানো শেষ। তখন ওইটা 3 নম্বরটা শুরু করার আগে বৃষ্টি আসে। তখন ওইখানে নদীর পার, যেহেতু ওই ধরনের কোনো ব্যবস্থা নাই, কোন একটা টিনের চাল টালও ওখানে নাই, যার কারণে লাশটা ওইভাবে রেখেই তাড়াতাড়ি ওনারা ওখান থেকে সরে যান, কোন একটা গাছের নিচে সরে যান। কিন্তু যখন ওনারা বৃষ্টি থামার পরে, কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে যায়, বৃষ্টি থামার পরে আবার যখন কাছে আসেন তখন দূর থেকে দেখছেন যে ওই লাশের কাছে ছোট ছোট বাচ্চার মতো, মানে মানুষের অবয়ব, 2টা বাচ্চার মতো, ওরা যেন লাশের কাছে বসে কি যেন করছে। তখন ওনারা দূর থেকে বলছে, এই তোমরা কে কে, এরকম কে কে বলে উঠেছে। তখন ওনারা খেয়াল করলেন ওই 2টা মানুষের মতো ওই অবয়বটা ওনাদের দিকে তাকালেন এবং তাকানোর পরে দৌড় দিয়ে মানে কোথায় যেন চলে গেলেন, হারিয়ে গেলেন হঠাৎ করে দৌড়তে হারিয়ে গেলেন। তো ওনারা যখন কাছে গেল লাশের কাছে, তখন দেখলো একটা মানে বিভৎস অবস্থা। দেখলো লাশের পা থেকে কোমর পর্যন্ত এই অংশটুকু মানে হাড় ছাড়া কোনো কিছু অবশিষ্ট নেই। তার মানে ওই দুটো মানে যে জিনিস বা জন্তু বলি বা মানুষ বলি, যাই বলি না কেন, ওরা ওটা খেয়ে ফেলেছে। তো ওই সময় যেহেতু একটু আগে বৃষ্টি হয়েছে, ওই জায়গাটা ভেজা ছিল, কাদা হয়ে গিয়েছিল। তখন তারা দেখতে পেল যে এই যে দৌড় দিয়ে চলে গিয়েছে, ওইখানে মাটিতে ছাপ রয়ে গেছে। কিন্তু ছাপ দুটো তারা খেয়াল মনে করেছিল যে একটা ছোট 2টো বাচ্চা, তো বাচ্চাদের পায়ের ছাপ যেরকম হওয়ার কথা ছিল আসলে কিন্তু ওরকমটা ছিল না। মানে পায়ের ছাপটা ছিল, যারা দেখেছে আর কি, অনেক বড় ছিল এবং পায়ের ছাপটা ছিল গোলাকৃতির। মানুষের পা আসলে কিন্তু গোলাকৃতির হয় না, ওই দুটো প্রাণীর মানে পায়ের ছাপ দুটো ছিল গোলাকৃতির। তো যাই হোক, পুরোহিতকে ওই লোকটা, যে লোকটা মারা গিয়েছিলেন এবং যার সাথে এই ধরনের ঘটনা ঘটছে, তার সন্তানেরা খুব দোষারোপ শুরু করলেন যে পুরোহিতকে বলেন, আপনি যদি আমার বাবার কাজটা আগে শুরু করতেন তাহলে আজকে তার লাশের সাথে এই ধরনের ঘটনা ঘটতো না। তারপরে যেহেতু বৃষ্টি এসেছে, তো খড়ি টড়িও ভিজে গেছে, তাহলে আমরা একটা কাজ করি, লাশটা আমরা মানে দাফন করে দিই। তখন মানে ছেলেরা যখন এই প্রস্তাব দিল, পুরোহিত বলে আচ্ছা ঠিক আছে, আমরা দাফন করে দিলাম। তাদের ধর্মীয় রিচুয়াল অনুযায়ী লাশটা দাফন করে যে যার বাড়িতে চলে আসে। তো ওই লোকটা 3টা সন্তান ছিল, যে লোকটা মারা গেছেন আর কি, 3টা সন্তান ছিল। পরের দিন বড় সন্তান মানে তার অন্য ভাইদের কাছে বলছে যে আজকে রাত্রে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। সে স্বপ্নটা হচ্ছে যে মনে হলো আমার বাবার কবর খুঁড়ে কিছু কয়েকটা জিনিস ঢুকে পড়ছে। এটা কি মানুষ না জন্তু এটা বোঝা গেল না, মানে কিছু একটা কবরের মধ্যে ঢুকছে। তখন মেজো সন্তান মানে মেজো ভাই এবং ছোট ভাই তারা বললো একই স্বপ্ন তো আমরাও দেখেছি, তাহলে নিশ্চয়ই এটা এখানে কোনো ঘটনা থাকতে পারে, নিশ্চয়ই আমাদের বাবার
কবরে কিছু একটা হয়েছে। তখন তারা ওই পুরোহিতকে আবার ডেকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে আসার পর বললো যে আমরা চলেন, আমরা সেখানে যাই, শ্মশানে যাই, আমার বাবার কবর যেখানে দেওয়া হয়েছে সেখানে যাব। তো সেখানে যাওয়ার পর দেখেন না, কবরটা স্বাভাবিক আছে, কিন্তু তারপর তাদের মনের ভিতরে যে সন্দেহ, খুঁতখুঁতি যাচ্ছে না। তখন বললো আমরা কবরটা একটু খুঁড়ে দেখতে চাই, আমার বাবার কবরটা অক্ষত আছে কিনা, মানে লাশ অক্ষত আছে কিনা। এমনিতেই তো অর্ধেক মানে কোনো কিছু হয়তো খেয়ে ফেলেছে। তো তখন তারা লাশটা খোঁড়ার পরে দেখলো যে না, আসলে রাসেল ভাই তার বাবার কবরে যে দেহের যে অবশিষ্ট অংশ ছিল সেটাও নেই, পুরোটাই কঙ্কাল হয়ে আছে। তো মনে হচ্ছে আসলে সত্যি তারা যে স্বপ্ন দেখেছিল রাতের বেলাও তাই হয়েছে। তো এই ঘটনার পরে মানে পুরোহিত বলে যে আমার 30 বছরের এই অভিজ্ঞতায় এই ঘটনা আজই প্রথম। তো যাই হোক রাসেল ভাই, ঘটনাটা এখানে শেষ হয়ে যেতে পারতো, কিন্তু আসলে শেষ হয় নাই। কারণ হলো ওই যে 3 সন্তান, তারা চিন্তা করলো যে এই সাধারণ, আমরা অনেক সম্ভ্রান্তশালী লোক, তো আমাদের লাশ আমরা এরপর থেকে, মানে আমাদের ফ্যামিলি লাশ আমরা এরপর থেকে এই সাধারণ এই শ্মশানে আমরা নিয়ে আসবো না, আমরা নিজেরাই একটা শ্মশান করব, যেখানে আমরা সহ সম্ভ্রান্ত যে পরিবারগুলো আছে অত্র অঞ্চলে তাদের লাশগুলো এখানে দাহ করা হবে। সাধারণ লোকদের লাশ, সাধারণ যারা হিন্দু সম্প্রদায় আছে তাদের লাশ এখানে দাহ করা হবে না। তো এরকম এখানে যখন দাহ করা শুরু হলো, তখন দেখা গেল যেই ফ্যামিলির লাশ সেখানে পোড়ানো হয় ওই ফ্যামিলির প্রত্যেকেই অল্প কিছুদিনের মধ্যেই প্রত্যেকেই মারা যায়। এটা একটা অদ্ভুত ঘটনা ঘটতে থাকে, এবং এটা যখন জানাজানি হয়ে যায়, জানাজানি হওয়ার পরে সবাই মানে বলা শুরু করে এটা একটা অভিশপ্ত শ্মশান, যে এই শ্মশানে মানে লাশ পোড়ালে সেই ফ্যামিলি সবাই মারা যাবে। এই ধরনের একটা ঘটনা মানে কথা চতুর্দিকে এটা ছড়িয়ে যেতে থাকে। তখন কোন সম্ভ্রান্ত পরিবারের লোকও সেখানে লাশ দাহ করাতে আসে না, সবাই ওই পুরাতন কবরস্থানে সেটা মানে লাশগুলোকে নিয়ে যায়। রাসেল ভাই, ওই যে যেই সন্তানদের কথা বললাম 3 সন্তান, ওনাদের কিন্তু ফ্যামিলির প্রত্যেকেই খুব দ্রুতই মারা গিয়েছিল, এবং ওনার ওই ফ্যামিলিতে আর কোনো কিন্তু ওয়ারিশ ছিল না, মানে সবাই এভাবে অতি দ্রুত মারা যায়। তাই যাই হোক রাসেল ভাই, ওই যে পুরোহিতের সাথে পরে কিছু ঘটনা ঘটে। তো পুরোহিত উনি একদিন রাতে ঘুমিয়েছিলেন, তো ওনার পরিচিত কণ্ঠেই প্রতিবেশী এক বন্ধু এসে, মানে একজন প্রতিবেশী তার বন্ধু, সে এসে তাকে ডাকাডাকি করছে যে পুরোহিত মশাই ওঠেন, একটা লাশ আসছে। তো উনি উঠছেন, যেহেতু উনি এই কাজটা সম্পাদন করেন তো পেশাগত কারণে তাকে যেতেই হবে। তো ওখানে উনি গেলেন, দেখলেন যে আরো তার পরিচিত গ্রামের 3-4 জন লোক দাঁড়ানো, সবকিছু রেডি, খড়ি সবকিছু রেডি আছে। তখন তো উনি দেখতে চাইলেন যে লাশটা কার, একটু দেখি। তো লাশটা কিন্তু ঢাকা ছিল, সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল, ওই চিতার উপরে ঢাকা ছিল। বলে যে লাশটা আমি একটু দেখতে চাই। ঠিক আছে, লাশটা দেখেন। তো রাসেল ভাই, যখন লাশের মুখের উপর থেকে ওই কাপড়টা সরানো হলো, তখন পুরোহিত দেখলেন যে এই লাশটা ওখানে মানে রাখা হয়েছে সেটা আর কারো লাশ না, ওই পুরোহিতের নিজেরই লাশ সেটা। এই দৃশ্য দেখে পুরোহিত সাহেব সেখানে সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তী তার যখন জ্ঞান ফেরার পরে সবাই জিজ্ঞেস করে কি ঘটেছিল সেখানে। তো পুরোহিত সাহেব সেই ঘটনাটি মানে শেয়ার করেন, সবাইকে ঘটনাটা বলেন যে আমার সাথে আমি এরকম দেখেছি। তো রাসেল ভাই, মানে মজার বিষয় হলো ধাওয়াপাড়া ঘাটের কাছে সেই শ্মশানটা কিন্তু এখনো আছে। এবং আরো মানে মজার বিষয়, এই যে ছোট্ট দুটো মানে জন্তুর কথা আমি বলেছি, যে মানুষ নাকি আমরা জানি না, কারণ এটা কিন্তু এর অবয়ব পরিষ্কার ভাবে আজ পর্যন্ত দেখা যায়নি। এটা কিন্তু স্টিল নাও, এটা ওখানে দেখা যায়, এখনো পর্যন্ত দেখা যায়। ওখানে যারা আছেন তারা অনেকেই এটা দেখেছেন। এখনো যারা রাতের বেলা ওদিক দিয়ে হেঁটে যান, অনেক সময় তারা দেখেন যে এরকম ছোটাছুটি করছে। তো এই ছিল রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স, ঈদ মোবারক। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি তো আপনার মেসেজ পেয়েছিলাম 1 মাস আগে, 8 তারিখে আসতে হবে। আচ্ছা, 8 তারিখ রাসেল ভাই। তো ইনশাল্লাহ রাসেল ভাই, আজকে যে প্রথম ঘটনাটা শেয়ার করব, উনি আমার পরিচিত এক বড় ভাই, খুবই পরিচিত, খুবই ক্লোজ এক বড় ভাইয়ের ঘটনা। আসলে ঘটনাটা অনেকদিন আগের, ওনার নিজের গ্রামের বাড়ির ঘটনা আর কি। তো ওই খুলনা সেটের ঘটনা রাসেল ভাই আজকে শেয়ার করছে আর কি। তো উনি যখন ক্লাস 9-10 পড়েন তখনকার ঘটনা। তো ঘটনা শুরু করবার আগে আমি কিছু হিন্ট আর কি দিতে যাচ্ছিলাম রাসেল ভাই। তো আমি যার ঘটনা বলছি, নাফিজ ভাই, ওনার বাবা খুব পরহেজগার একজন মানুষ ছিল। তো নামাজ খুব 5 ওয়াক্ত নামাজ তাদের বাসায় সবাইকে পড়তে প্রেশার দিতেন তিনি। তো বাবার ভয় তারা সবাই নামাজ পড়তেন। তো ঘটনাটা ঘটতে থাকে, তার বাবা যখন তাহাজ্জুদ নামাজ পড়া স্টার্ট করেন একদম পার্মানেন্টলি প্রতিদিন, তার ঠিক 3 থেকে 4 মাস পর
এই ঘটনাটা ঘটতে থাকে আর কি। ঘটনাটা মানে কি, রাসেল ভাইটা তার প্রত্যক্ষ করতে থাকে তখন যখনই তার বাবা তাহাজ্জুদ নামাজ পড়তে রাতের বেলা দাঁড়াতেন আর কি। রাতের 3 ভাগের 1 ভাগ বলে যে তাহাজ্জুদ নামাজ পড়ার সময় আর কি। তো ফজরের আজান হতে 2-1.5 ঘন্টা আগে তো বাবা তার অনেক বড় করে তাহাজ্জুদ নামাজ পড়তেন। তো তাহাজ্জুদ নামাজ পড়া স্টার্ট করার 4 মাস পর, প্রায় 3 থেকে 4 মাস পরে আর কি, তো আপনার দেখা যেত যে পুরো বাসাটা ঠান্ডা হয়ে যেত যখনই তার নামাজ পড়া স্টার্ট হতো। মানে যখনই, মানে ওনার কথা কি, যখনই আল্লাহু আকবার বলতেন তখনই পুরো বাসাটা ঠান্ডা হয়ে যেত একদম। আর টিনের চালের উপরে এরকম শব্দ আসতো যে মনে হয় কেউ যেন ডাব ছুঁড়ে মারছে বা কিছু একটা বড় বড় পাথর ছুঁড়ে পড়ছে টিনের চালে। তো সারা রাত তারা ঘুমাতে পারতো না, এমন দিন গেছে সারা রাতই ঘুমাতে পারেনি। তো তার বাবা যতক্ষণ তাহাজ্জুদ নামাজ পড়তো ততক্ষণ এই শব্দগুলো হতো। তো তার বাবা ফজরের আগ পর্যন্ত তাহাজ্জুদ নামাজের অন্যান্য আমল সবগুলো করতেন। তো তারা খুব মানে ফেড আপ হয়ে গেছিল এই যন্ত্রণায়। তত পরে তার বাবাকে তারা বলে যে আপনি তাহাজ্জুদ নামাজটা একটু ছোট করে পড়েন, কারণ এরকম শব্দ হতো। তার বাবা তো টের পেত, এই ফ্যামিলির সবাই টের পেত। তো তার ঘরের চারিপাশে কোনো ধরনের গাছ টাছ তেমন একটা ছিল না। লাউ গাছ ছিল ঘরের কোনায়, আর সামনে সবজি বাগান ছিল। তেমন কোনো উঁচু গাছ ছিল না যে ডাল ভেঙে পড়বে, অথবা ডাব টাবের গাছ আর কি, যে ডাব পড়বে টিনের চালে, এরকম কোনো শব্দ হওয়ার চান্সই নাই। কিন্তু তারা প্রতিদিন এই জিনিসটা লক্ষ্য করতো। যদিও ঘটনাটা আমি যে ঘটনাটা শেয়ার করবো সেটার সাথে কোনো প্রত্যক্ষ না, মানে মিল নেই আর কি। এটা একটা আমি ঘটনার আগে বলে নিলাম আর কি, যেহেতু ওই এলাকাটা একটু এরকম প্রবণ, মানে একটু ভয়, মানে এরকম প্রবণ ছিল আর কি। তো ঘটনার দিন চলে যায় আসলে। সেদিন আপনার উনি ওনার ফ্রেন্ডদেরকে নিয়ে এক এলাকা থেকে আরেক এলাকায় ক্রিকেট খেলতে গিয়েছিল। তো খেলা যেদিন শেষ হয়ে যায়, তো সেদিন সন্ধ্যার দিকে তারা রওনা দিয়ে দেয়। আর তার নাফিস ভাই, তার এক ফ্রেন্ড ছিল তার সাথে, ফেরদৌস নাম। তো তারা দুইজন ডিসাইড করে যে আমরা বাড়ি ব্যাক করব, বাকিরা ব্যাক করবে না, তারা পরের দিন ব্যাক করবে। আর রেগুলার রাসেল ভাই তারা গ্রামের মাঝখান দিয়ে, মানে তাদের বাড়ি থেকে 3-4 মাইল দূরে ছিল ওই যে জায়গায় খেলা হয়েছে। তো হেঁটেই আসতে হবে, তেমন কোনো ট্রান্সপোর্ট ছিল না। এখন তো অনেক ট্রান্সপোর্ট, অনেক সুবিধা হয়েছে, আগে এত সুবিধা ছিল না। ইলেকট্রিসিটিও তার বাড়িতে ছিল না। তো রাতের বেলা যে কেউ মুভ করতে গেলে, কোথাও গেলে টর্চ সাথে নিতই। তো সেই টর্চ নিয়ে তারা রাস্তাতে নেমে যায়, বাড়ির দিকে রওনা দেয়। তো তারা জানতো যে কিছু রাস্তা হেঁটে যেতে হবে, কিছু রাস্তা ক্ষেতের মাঝখান দিয়ে যেতে হবে। তো যেটুকু রাস্তা হেঁটে যাওয়ার কথা, ততটুকু রাস্তা অর্ধেক যাওয়ার পর একটা বাজার পায়। তো যেহেতু অনেক দূর হাঁটতে হবে, তারা কিছু মুখে দিয়ে নেয়, হালকা জিনিস মুখে দিয়ে, তারপরে তারা হাঁটা স্টার্ট করে। রাস্তার মাঝখান থেকে হাঁটার পর ডিসাইড করে যে এই রাস্তা দিয়ে যদি হাঁটতে থাকি তাহলে আরো দূর লাগবে, আমি ক্ষেতের মাঝখানে চলে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া যাবে। তো টর্চ তো রাসেল ভাই সবসময় মারে না, একটু মেরে সামনে যতটুকু দেখা যায় দেখে ওইটুকু রেখে আবার অন্ধকারে হাঁটতে থাকে। তো ওই সময়টা ছিল রাসেল ভাই প্রচন্ড শীতকাল, মানে কুয়াশার জন্য আপনি টর্চ লাইট দিয়ে যতটুকু মারা যায় অতটুকু প্রপারলি দেখা যায় না। কুয়াশার জ্বালায় আপনার সামনের মানুষজনকেও দেখা যাচ্ছে না, মানে সামনে যদি 2 হাত সামনে মানুষ থাকে, এত কুয়াশা যে দেখা যাচ্ছে না। তো তারা হাঁটছে, ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতে হঠাৎ করে ধপাস করে তার ফ্রেন্ড একটা গর্তে পড়ে যায়। আচ্ছা, তো গর্তে পড়ে যাওয়ার পরে তিনি টর্চ মেরে গর্ত থেকে পা উঠায়। তো গর্তের ভেতরে কিছু বাঁশ থাকবার কারণে পাটা চিড়ে যায় আর কি। আচ্ছা, পাটা ছিলে যায়। তো তিনি কি করেন, তার ফ্রেন্ডটাকে নিয়ে গাছের নিচে বসায়, এবং তারা বুঝতে পারে তার একটা কবরের মাঝে, মানে তার ফ্রেন্ড একটা কবর ভেঙে পড়ে গেছে। খুব আহামরি বড় কবর না রাসেল ভাই, ছোট কবর, মিডিয়াম সাইজের কবর আর কি। তো ওই বাঁশ ছিল ভেতরে, বাঁশের ভেতর সহ একদম বেশ ভালো গর্তে পড়ে গেছে। তো উনি কি করছে, ওনার ফ্রেন্ডকে হেল্প করে উপরে উঠানোর পর একটা গাছের পাশে এসে, গাছের নিচে এসে বসিয়েছে। তো অন্ধকারে যতটুকু আলো মারা যায় কেউ আছে কিনা হেল্প চাওয়ার জন্য। তো উনি একবার টর্চ মেরে আবার টর্চ বন্ধ করে তার ফ্রেন্ডকে পাশ থেকে কিছু ঘাস নিয়ে এসে ওই ঘাসটার চিপে তোর ওই যে জায়গায় কেটেছে সে জায়গায় লাগিয়ে দিচ্ছিল। আচ্ছা, এমন সময় রাসেল ভাই ওই যেই জায়গায় কবরটা ভেঙেছে সেই জায়গা থেকে একটা সাউন্ড আসতে থাকে, যে বাচ্চারা খেলছে এমন সাউন্ড। আর ওনাদের তো রাসেল ভাই ওই জায়গাটা পরিচিত, এমন না যে তারা আগে প্রথম এসছে, এর আগেও তারা এরকম অন্ধকারে রাস্তা দিয়ে হেঁটে গেছে। তো আগেও খেলতে, মানে যেই জায়গায় খেলতে গিয়েছিল তারা আগে ওই জায়গায় খেলতে গিয়েছিল। আচ্ছা, তো যার ফলে তারা এটা তাদের ফার্স্ট অ্যাটেম্প্ট না। তো তারা জানে যে এই এলাকায় এরকম কে কি আছে, কারা আছে, তারা তাদের মুখস্থ আর কি। তো তার ভাষ্য মতে যে এই আশেপাশে আধা কিলোমিটারে কোনো ঘর বাড়ি ছিল না, বাচ্চা আসার কথা তো প্রশ্নই আসে না। তিনি তার ফ্রেন্ডকে একটু বসিয়ে ওই কবরটা দেখতে যান, যে কতটুক ভাঙলো কবরটা দেখার জন্য, কারণ এই কবরটা ভেঙেছে এই অন্ধকারের ভিতরে, কতটুক ভাঙলো এটার সাথে কিউরিয়াসিটির কারণে সে কবরটার কাছে যায়। আচ্ছা, কবরটার কাছে যাওয়ার পর সে টর্চ মারে দেখে যে একটা পোর্শন পুরো ভেঙে নিচে চলে গেছে, আর
কিছু বাস সরে যাওয়ার কারণে একটা ডেড বডি দেখা যাচ্ছে। ডেড বডি তো না রাসেল ভাই, আসলে একটা লাশ দেখা যাচ্ছে সেখানে। তো মানে উনি বলে যে মাটি দেখেই বোঝা যাচ্ছে যে একদম রিসেন্ট কবর, এটা 2 দিন হয়তো বা 3 দিন আগের কবর। গন্ধ আসছে ভেতর থেকে, পটকা একটা গন্ধ আসছে। উনি কি করলেন, আবারও তার ফ্রেন্ডের দিকে ব্যাক করতেই ফ্রেন্ডের কাছে তখনও পৌঁছায় নাই, সাউন্ড এরকম আসতে থাকে বড় বড় করে, মা মা করে। স্পষ্টগুলো বাচ্চারা মা মা করে ডাকছে। উনি খুব ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার পর চিৎকার, রাসেল ভাই আসলে ওই জায়গাটা বসে তিনি চিৎকার দেওয়া স্টার্ট করে যে কেউ আছে কিনা, হেল্প করেন আমাদের। এইটা আরো বেড়ে যায় তখন যখন তিনি তার ফ্রেন্ডের কাছে যে ধরতেই তার ফ্রেন্ড পড়ে যায়, মানে ফ্রেন্ডটা অজ্ঞান হয়ে গেছে। মানে বলছে উনি, ওনার কথা যে ওর নিঃশ্বাস চলছে, ওর নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস চলছে, কোনো সমস্যা নাই, কিন্তু ওই অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার কারণটা কি ওই মুহূর্তে তো জানা যাচ্ছে না। তো ফ্রেন্ডটাকে তো বাড়িতে নিয়ে যেতে হবে, তাকে নিজে যেতে হবে, এখানে কোনো বিপদ ঘটতে পারে। তো দুয়া যতটুকু পড়া যায় পড়ছে, আর ফাঁকে ফাঁকে মানুষের হেল্প চাওয়ার জন্য আশেপাশে টর্চ মারছে, কেউ আছে কিনা জিজ্ঞেস করে। ফ্রেন্ডটাকে একা ফেলে যেতেও পারছে না যদি কোনো বিপদ ঘটে। তো 10-15 মিনিট পরে রাসেল ভাই কারো পায়ের হাঁটার শব্দ শোনা যাচ্ছিল, যে কারণ কুয়াশার জন্য দেখা যাচ্ছে না অপাশ থেকে কে আসছে। তো ঘাস মারিয়ে কেউ আসছে এরকম বোঝা যাচ্ছে। তো টর্চ মেরে একটা লোক এসছে। তো ওই লোককে বলে যে ভাই আমাদেরকে বাসা পর্যন্ত আগায় দিতে হবে, আমরা একটু বিপদে পড়ে গেছি এই জায়গায়, আমার ফ্রেন্ডটা পা কেটে গেছে আর অজ্ঞান হয়ে গেছে। তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে। উনি মানে ওই লোকটা কোনো কথা বললো না। তো উনি কাঁধের মধ্যে নিয়ে এক হাত ওনার কাঁধে আর এক হাত ওনার হাতে, এভাবে কষ্ট করে প্রায় 2 মাইল উনি হেল্প করে রাসেল ভাই। এরকম হেল্পও মানুষ করতে যায় না তো রাতে, খুবই স্বাভাবিক। আর তখন রাতে উনি বলে যে আমার ঘড়িতে আমি দেখি যে তখন রাত 9:13 বাজে। আমি তখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, প্রায় ঘন্টাখানেক হাঁটার পরে বাড়িতে পৌঁছাই। তখন 10টা, 10:15 বাজে। তো বাড়ির সবাইকে তিনি এই ঘটনাটা বলে যে এই ঘটনা, ও তো অজ্ঞান হয়ে গেছে, ওর পা থেকে রক্ত বেরোচ্ছে, এখন ওর বাসায় ওকে দিয়ে আসতে হবে। ওই পর্যন্ত তার ফ্রেন্ডের কিন্তু রাসেল ভাই জ্ঞান ফেরে নাই। আচ্ছা, তখন পর্যন্ত জ্ঞানটা ফেরে নাই। আচ্ছা, তো ওই যে লোকটা যে দিয়ে গেল তাকে ধন্যবাদ জানানোর সুযোগ পায় নাই। উনি ব্যাক করতেই দেখে যে লোকটা নাই ওই জায়গাতে, মানে ঘরের মধ্যে ফ্রেন্ডকে বসিয়ে আশেপাশে টর্চ মেরে দেখে যে লোকটা ওই জায়গায় নাই। তো তিনি কি করলেন, তার ফ্রেন্ডকে তার বাড়িতে পৌঁছে দিলেন, বলে যে অজ্ঞান হয়ে আছে, তো ওকে একটু যে জায়গায় কেটে গেছে সে জায়গায় একটু যতটুকু পারে অ্যান্টিসেপ্টিক দিয়ে কিছু দিয়ে যতটুকু রাখে, সঙ্গে সকাল পর্যন্ত অ্যাটলিস্ট ওই জায়গাটা কোনো যাতে ক্ষত না হয়। আর তো ঘরের ভিতরে সে চলে আসে। পরের দিন সকালবেলা জানতে পারে যে জ্ঞান ফেরে নাই। জ্ঞান ফিরছে সকাল 10টার দিকে, কিন্তু জ্ঞান ফেরার পর ওই ছেলে কাউকে চিনছে না, তার ফ্রেন্ড কাউকে চিনছে না। এখন রাসেল ভাই ঝামেলার দোষ তখন শুরু হয়ে গেল। মানে তথাকথিত সিস্টেম, রাসেল ভাই গ্রামের কবিরাজ নিয়ে আসলো। তো তার কথা মতো যে কবিরাজ যত ঝাড়ফুঁক, কিন্তু আসল তো মনে হয় একটা দুয়া বা সূরা কিছু একটা কাজে লাগে। কিছুক্ষণের মধ্যে তার ফ্রেন্ড, এই তথাকথিত নিয়ম রাসেল ভাই চলে গেছে। তো ওই কিছুক্ষণ পর ওনার ফ্রেন্ডের জ্ঞান ফেরে, এবং জ্ঞান ফেরার পর সবাইকে চিনতে পারে। তো এক ফাঁকে উনি জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, তুই কালকে অজ্ঞান হয়ে গেছিলি, তোর কি কিছু মনে আছে কিনা? তো তিনি একটা কথা বললেন ফেরদৌস ভাই, যে তুই যখন টর্চ নিয়ে কবরের কাছে গেলি, ওই টর্চ মারার সাথে সাথে আমি কবরের উপরে 2টা বাচ্চা দেখি। আচ্ছা, এবং 2টা বাচ্চা খিলখিলিয়ে হাসছে, বড় করে হা করে। এইটা দেখে আমি চিৎকার দিব, এমন সময় আমার কানের মধ্যে কে জানি একটা বাচ্চা এসে হাত দিল। আমি পিছনে তাকাতেই আমার আর চেহারা কিছু মনে নেই, আমি অজ্ঞান হয়ে যাই। এইটা বলার পরে এলাকার লোকজনকে নিয়ে রাসেল ভাই সবাইকে নিয়ে ওই কবরস্থানে যাওয়া হয়, যে আসলে এখানে একটা কবর ভাঙা পড়ে গেছে গতকাল রাতে, যে ওরা যে এসেছিল তা বুঝে গেছে আর কি। তো ওই যে এলাকার যে লোকের যে জায়গাটা, যেখানে কবর যার জায়গা মালিক, তিনি পর্যন্ত এসে বলে যে ভাই 2 দিন আগে তো আমার ছেলেটা পানিতে পড়ে মারা গেছে, এই জায়গায় কবর দিয়েছিলাম। তখন উনি রিলেট করলেন যে তাহলে আমি কোনো কিছু অবজার্ভ করি নাই, তাহলে অবজার্ভ যে করেছে আমার ফ্রেন্ডই করেছে। তো কবরটা এখানে দিয়ে এলাকার লোকজন তখন বলেছে যে হুজুর নিয়ে সেই জায়গায় যদি কোনো দোয়া পড়ে দেওয়া যায় খুব ভালো। তো ওনারা চলে আসে বাড়িতে, স্বাভাবিকভাবে চলে আসে। তো 5 দিন পর রাসেল ভাই তার ফ্রেন্ডটা মারা যায়, যে ফ্রেন্ডটা এফেক্ট মানে এই বুঝতে পেরেছি। তো মারা যাওয়ার আগের দিন তার টেম্পারেচার প্রায় 105 ডিগ্রি উঠে যায়। তো সবাই এতটা ঘাবড়ান নাই, ওই কবিরাজ মানে ডাক্তার আনতে আনতেই উনি মারা যান আর কি। ঢাকায় নিয়ে আসার প্ল্যানিং ছিল। তো ওই মুহূর্তে সে প্রলাপ করছিল এরকম, যে কবরটা যেন আমার ওইখানে হয়, ওই কবরের পাশে হয়। এই আপনার প্রলাপটা এরকম করছিল যে উল্টাপাল্টা করে, যে আমার কবরটা যেন ওই জায়গায় হয়, মানে ঘরের মধ্যে। পরের দিন সকালবেলা মারা যায়, এবং তার শেষমেশ কবরটা রাসেল ভাই ওই জায়গাতেই দেওয়া হয়। আচ্ছা, তো তার ফ্রেন্ডের সাথে এরকম ঘটনা তাকে খুব
মানে ভাবায় তোলে যে আমার ফ্রেন্ড আমার সাথে ছিল, মারা গেল, পরে সে ঢাকায় চলে আসে রাসেল ভাই, কিন্তু ওই জায়গায় আশেপাশে এখন ঘর বাড়ি উঠে গেছে, এখনো ভাইয়া ওই জায়গায় বছরে একবার হলেও বাচ্চাদের শব্দ পাওয়া যায়। আচ্ছা, ওই জায়গাটা এত ফেমাস যে এখনো বছরে একবার কেউ না কেউ ওখানে বাচ্চার একটা আওয়াজ পাই, হয় কান্নার হয় হাসির শব্দ। এটাই ছিল রাসেল ভাই ঘটনা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম লিসেনার্স। রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ, ভূত এফএম টিমকে ধন্যবাদ আজকে মানে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। বিশেষ করে এখানে আসার পর রাসেল ভাই মানে সবকিছু খুব এনজয় করছি স্টিল নাও। বিশেষ করে আমি আর ফান্নান মনে হয় যতজন গেস্ট আসছে সবচেয়ে বেশি এনজয় করেছি আমরা দুইজন। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, ভূত এফএম টিমকে এবং হোটেল 6 সিজনের কর্তৃপক্ষকে, তাদের মানে সবার সম্মিলিত প্রচেষ্টা এত সুন্দর একটা মানে আয়োজনের জন্য। আসলে আমি এখন যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি একটি বিল কেন্দ্রিক ঘটনা। তো বিলের বর্ণনাটি আমি আগে দিব, তারপর আমি মেইন ঘটনাতে যাব। এই বিলটি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাতে অবস্থিত। কালুখালী মেইন যেই উপজেলা কমপ্লেক্স আছে সেখান থেকে 2 কিলোমিটার ভিতরে যেতে হয়। তো ওই বিলের পাশ দিয়ে যে রাস্তাটি গিয়েছে 2016 সালে ওখানে রাস্তা নির্মিত হয়। আগে ওখানে মানে সাধারণ রাস্তা ছিল, মানে মাটির রাস্তা ছিল। এবং রাসেল ভাই ওই জায়গাটা এতটা মানে ভয়ঙ্কর যে দিনের বেলাতেও ওই রাস্তা দিয়ে লোকজনের আনাগোনা খুব কম, আর রাতের বেলাতেও কোনো প্রশ্নই আসে না। আর ওই বিল কেন্দ্রিক অসংখ্য ঘটনা আছে, ছোটখাটো অনেক ঘটনা যেগুলো বলে শেষ করা যাবে না। তো তার মধ্যে আমি এমন একটা কমন ঘটনা বলবো যেটা অধিকাংশ সময় সেখানে ঘটে, সেই কমন ঘটনাটি আমি আজকে বলবো। বিলের নাম হচ্ছে পদ্মবিল। ওই এলাকার যারা আছেন তারা অবশ্যই পদ্মবিলের নামের সাথে এটি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায়। তো যারা ওই এলাকায় আছেন তারা সবাই পদ্মবিলের নাম জানেন, আর যারা জানেন না আজকে অবশ্যই আমার মাধ্যমে ওই জায়গাটা সম্পর্কে জানবেন। কারো যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই সেই জায়গায় গিয়ে দেখে আসবেন, এবং রিকোয়েস্ট করবো অবশ্যই দিনের বেলা যাবেন, কখনো রাতের বেলা নয়। আচ্ছা রাসেল ভাই, ওই পদ্মবিলের ওখানে একটি বড় একটি মানে পাকড় গাছ রয়েছে। আমি নিজে ওখানে গিয়ে দেখে এসেছি এবছরের ফেব্রুয়ারি মাসে গিয়ে, যখন শীত প্রায় শেষের দিকে। তখন আমি রাজবাড়ির যেই আমাদের হরর টিম আছে, যেটা আমাদের ভৌতিক ফ্যান ক্লাব যেটা আছে, ওরা আমাকে বলেছিল যাওয়ার জন্য, ওরা ইনভাইট করেছিল। আমি গিয়ে ওখানে দেখে এসেছিলাম, তখনই ঘটনাটা কালেক্ট করা, কিন্তু বিভিন্ন কারণে বলবো করে বলা হয় না। আজকে হলোইনের প্রোগ্রামে ঘটনাটি শেয়ার করতে চাই। রাসেল ভাই, ওইখানে একজন মানে কৃষক আছেন। তো ওই কৃষকের নাম হলো জালাল মিয়া। তো উনি খুব দরিদ্র হওয়ার কারণে উনি ওখানে যেই জায়গাটা আছে, ওই বিলটা কিন্তু রাসেল ভাই মানে বর্ষাকালে একদম পানিতে টইটুম্বুর করে, এবং বর্ষাকালে এত পানি হয় যে এই মাথা থেকে ও মাথা দেখাই যায় না, একটা বিশাল সমুদ্র মনে হয়। কিন্তু যদি শুকনার সময় মানে গ্রীষ্মকালীন সময় মানে ওখানে গেলে মানে বিশাল মানে ফসলি জমি দেখা যায়, মনেই হয় না যে ওখানে কোনো বিল রয়েছে। তো উনি অন্যের মানে খেতে চাষাবাদ করতেন, যে চাষাবাদের মানে যে ফসলটা হবে তার অর্ধেক উনি নেবেন, অর্ধেক জমির মালিক নেবেন, এই হলো শর্তে উনি চাষাবাদ করেন। ওনার নিজের কোনো জমি নেই, অত্যন্ত দরিদ্র ব্যক্তি উনি। তো তখন বৈশাখ মাস সময় এই, আর ঘটনাটি 2015 সালের ঘটনা, খুব বেশি দিন আগে না, 2015 সালের ঘটনা। তো বৈশাখ মাস চলে আসে। তো উনি যেই ফসলটি রোপণ করেছিলেন, আমাকে বলেছিলেন উনি এক প্রজাতির ধান লাগিয়েছিলেন আর কি। তো ওই ধানটা যখন লাগান, তখন ওনার ওই ধানটা যখন প্রায় পাক ধরে এসছে, তখন ওনার ওই জমির যে মালিক বলেন যে দ্রুত ধানটা কাটতে, না হলে বৈশাখ মাসে ঝড় আসবে, যদি শিলাবৃষ্টি হয় তাহলে ধান নষ্ট হয়ে যেতে পারে, তুমি দ্রুত কেটে আমার ভাগেরটা আমার বাড়িতে দিয়ে আসো। তো উনি একদিন খুব দ্রুত কেটে ওই জমির মালিকের বাড়িতে দিয়ে আসেন, এবং ওনারটাও কেটে কিছু অংশ ওনার নিজের বাড়িতেও রাখেন, কিন্তু সবটুকু কেটে শেষ করতে পারেনি, কিছু অংশ ছিল। তো একদিন রাতের বেলা, বিশেষ করে মানে ওখানে তো 7টা-8টা মানে অনেক রাত, এখনো পর্যন্ত সেখানে 7টা মানে অনেক রাত। তো রাতের বেলা উনি চিন্তা করলেন যে যদি কোনো কারণে ঝড়ো বৃষ্টি হয় বা শিলাবৃষ্টি হয় আজকে রাত্রে, তাহলে তো যেই ফসলটুকু আছে ওটা তো আমার ভাগের, তাহলে তো পুরোটাই নষ্ট হয়ে যাবে, তাহলে আমি কি খাবো? সুতরাং ওদিকে মেঘ গুড় করছিল, উনি ভয় পাচ্ছিলেন যে যদি সত্যি বৃষ্টি হয়, ডুবে যায়, মানে নষ্ট হয়ে যায়, তাহলে তো অনেক ক্ষতি হয়ে যাবে আমার। তো উনি সিদ্ধান্ত নিলেন এই রাতের বেলায় উনি হারিকেন নিয়ে ওখানে যাবেন, রাতের বেলায় যত ধান আছে উনি নিজেই সব কেটে ফেলবেন। আর উনি অনেক দরিদ্র লোক ছিল, আসলে উনি যে সাথে কোনো সহযোগী নেবেন ওনার সেই সামর্থ্য ছিল না। তো উনি
ওনার স্ত্রীকে বললেন যে উনি পদ্মবিলে যাবেন, উনি ফসল কেটে নিয়ে আসবেন। তো ওনার স্ত্রী বললেন যে এত রাতে যাওয়া ঠিক হবে না, কারণ এমনিতেই জায়গাটা ভালো না। কিন্তু যেহেতু উনি দরিদ্র মানুষ, আসলে অভাবটা আমাদের সবকিছু কিন্তু ম্লান করে দেয়, ভয় অনেক কিছুই আমাদের সেটাকে করে দেয় আর কি। তো উনি ওই কারণে হাতে একটি হারিকেন এবং কাঁচি নিয়ে, আমাদের এলাকায় যেটাকে কাঁচি বলি, ধান কাটার সময় যেটা ব্যবহার করে, কাঁচি নিয়ে উনি ওই বিলে চলে যান। তো ওনার যে জায়গাটা সেখানে কাটা শুরু করেন। তো রাসেল ভাই একটা বিষয় বলি, ওই যে পাকর গাছের কথা আমি বলেছি, ওই পাকর গাছের নিচে একটি কুয়া ছিল। কুয়াটি 2016 সালে যখন ওই রাস্তা মানে পাকা রাস্তা করে ওই জায়গাটা, রাস্তার সম্প্রসারণের কারণে ওই কুয়াটা এখন ঢেকে গেছে, ওখানে মাটি টাটি ফেলে ওটা করে দেওয়া হয়েছে। ওই কুয়া কেন্দ্রিক অসংখ্য মানে ঘটনা আছে আর কি, কারণ ওই কুয়ার মধ্যে যে কত লোককে হত্যা করে ওর মধ্যে ফেলে রাখা হয়েছিল মানে তার কোনো হিসাবই নেই। আচ্ছা, ওখানে স্থানীয় লোকরা ওইটা সবাই জানেন আর কি, কুয়া সম্পর্কে আর ওই গাছ সম্পর্কে। তো উনি যথারীতি উনি ফসল কাটা শুরু করছিলেন। যখন ফসল কাটছেন, আস্তে আস্তে কাটছেন, হঠাৎ ওনার মনে হলো যে আর্মিরা যেমন মানে সবাই সারিবদ্ধভাবে মার্চ করতে করতে এগিয়ে আসে, মনে হচ্ছিল ওনার পেছন থেকে অনেক লোক মার্চ করতে করতে এগিয়ে আসছে। তখন উনি পেছন দিকে তাকান। উনি পেছন দিকে তাকানোর পরে দেখতে পারেন ওই কুয়া থেকে অনেক লোক উঠে আসছে এবং কারোর সাথে ঘোড়া রয়েছে। এবং রাসেল ভাই, ওই ঘোড়াগুলোর একটারও মাথা ছিল না। ওই কুয়ার মধ্যে থেকে সব উঠে আসছে একে একে। তো একে একে উঠে উঠে সবাই ওই মাঠের মধ্যে যাচ্ছে। যেতে যেতে রাসেল ভাই সবাই মানে মাঠ বিশাল মাঠ, ওই মানে হাজার হাজার এরকম লোক মানে ঘিরে দাঁড়ায়, মাঠের ভিতরে গোল হয়ে দাঁড়ায়। এখন দেখে ওদের মধ্য থেকে বেশ কিছু লোক রাজার মতো পোশাক পরা, তারা এগিয়ে গিয়ে একটা জায়গায় বসে। বসার পরে ওই যে রাসেল ভাই ঘোড়ার কথা বললাম, ওই ঘোড়ার উপরে সওয়ারিও ছিল। তখন ওরা সবাই ঘোড় দৌড়ের প্রতিযোগিতা করছে ওইটুকুর মধ্যে, মানে কে ফার্স্ট হবে। আর ওই যে রাজার মতো কয়েকজন বসে আছে, ওনারা ওইটা দেখছেন। তো মনে হচ্ছে যে এখানে মানে একটা ঘোড় দৌড়ের প্রতিযোগিতা হচ্ছে। তো উনি এই বিষয়টা দেখেন। আর আরেকটা জিনিস হিসেবে দেখেন, ওখানে যতগুলো লোক ছিল মানে সবার মুখটা মনে হচ্ছে যে সবার মুখটা মানে মাথাটা কঙ্কাল, মানে আমাদের শরীরের মানে বডি ঠিক আছে, বাট মাথাটা মনে হচ্ছে শুধু খুলি, মানে এমনি কঙ্কাল যেটা বোঝায় আর কি, মাথাটা, মুখে কোনো মাংস নেই। এই দৃশ্য উনি দেখেন। তো এই দৃশ্য দেখে উনি যে ওখান থেকে দৌড় দিয়ে চলে আসবেন, ওনার শরীরটা মানে এমন ভাবে মনে হচ্ছিল ওনার শরীরটা জমে গেছে, উনি 1 ইঞ্চি ওখান থেকে নড়তে পারছিলেন না। তো উনি এই সব দেখছেন। কিছুক্ষণ পরে দেখে যে ঘোড় দৌড়ের এই প্রতিযোগিতা শেষ হয়ে গেল, আবার সবাই সারিবদ্ধভাবে মানে হেঁটে হেঁটে ওই কুয়ার দিকে যেতে থাকলেন এবং সবাই কুয়ার মধ্যে চলে যাচ্ছে। আচ্ছা, ওই দৃশ্য উনি দেখছেন এবং তাকিয়ে দেখছেন। কিছুক্ষণ পরে মনে হলো সবাই চলে গেছে ওর মধ্যে। হঠাৎ উনি ফিল করলেন ওনার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আচ্ছা, তখন উনি সাহস করে ঘুরে তাকালেন। তখন ঘুরে তাকিয়ে দেখলেন মানে খুবই কুৎসিত চেহারার, জট মাথায় জট রয়েছে, একজন মহিলা দাঁড়িয়ে আছে। আচ্ছা, তখন মহিলা মানে তাকে বলছে যে তুই এত কিছু দেখে ফেললি, তুই এখান থেকে সরে গেলি না কেন, এই কাজটা ভালো করলি না। তো এই কথা যখন বলেছে, আর ওই মহিলার ভয়ঙ্কর চেহারা দেখে উনি তখন আর সাহস ধরে রাখতে পারেন নাই, উনি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। তো সকালে যখন পদ্মবিলের সকালে যারা কাজ করতে এসেছে তখন তাকে সেন্সলেস অবস্থায় পান, তখন তাকে আবার জ্ঞান ফেরানো হয়। তখন উনি এই সব স্তরে সবাইকে ঘটনাটা বর্ণনা করেন যে এই ঘটনাটা ঘটেছিল। তো আসলে ঘটনাটা এখানে শেষ হলে পারত, কিন্তু আসলে ঘটনাটা এখানে শেষ হয়নি, কারণ ঘটনা আর একটা খুবই একটা করুণ পরিণতির দিকে গিয়েছিল, সেটাই বলবো এখন। তো বর্ষাকালে কিন্তু ওই পদ্মবিল মানে মনে হয় যে সমুদ্রের মতো, আমি তো বলেছি একটু আগে, মানে এই মাথা থেকে ও মাথা আপনি কিছুই দেখতে পারবেন না, মানে চোখ যত দূর যায় শুধু পানি আর পানি। তো উনি আর ওই সময় ওই অঞ্চলের লোকজন যে কাজটা করে, ওই সময় তো সব ফসল মানে পানির নিচে তলিয়ে যায়, ওই সময় সবাই মাছ ধরে ওখানে ওই পদ্মবিলে মাছ ধরে। তো সারা রাত ধরে মাছ ধরে, সকালবেলা রাজবাড়ির বাজার, কালুখালী বাজার, তারপরে আপনার পাংশা যে থানাটা আছে, ওরা ওখানে মাছগুলো নিয়ে যায়। তো যেহেতু মানে একদম মানে কোন চাষ করা মাছ না, এবং ওই পদ্মবিলের মাছের এখনো পর্যন্ত আমাদের ভালো কদর আছে, মানে বেশ কদর আছে। আমরা বাজারে গেলেই রাজবাড়িতে গেলে যদি শুনি যেটা পদ্মবিলের, তাহলে আমরা সবাই মানে বেশি দাম হলে ওটা কিনে নেওয়ার চেষ্টা করি, আমাদের জন্য পদে নিয়ে আসবেন। জি জি। তো ওখানে ওই যে মানে জালাল মিয়া, উনি ওনার সন্তান রয়েছে, 2টো সন্তান রয়েছে, যেই সন্তানের বয়স 15 বছর
তো বড় ছেলে আর কি, তাকে নিয়ে রাতের বেলা মাছ ধরতে যেতেন। ওনার একটা নৌকাও ছিল, মাছ ধরতে যেতেন। তো নৌকাটা আসলে ওনাদের না, উনি যে ভাড়ায়, মানে ঠিক ভাড়ায় যেমন ওই মানে অর্ধেক অংশ ফসলের, অর্ধেক অংশ মালিকের, অর্ধেক অংশ ওনার। তো মাছ ধরার পরে অর্ধেক অংশ হচ্ছে নৌকার এবং জালের মালিকের, আর অর্ধেক অংশ ওনাদের। তো এই শর্তে আর কি ওনারা মাছ ধরতেন আর কি। তো যখন মাছ ধরছিলেন হঠাৎ করে মানে জালাল মিয়া বলছে ওনার ছেলেকে, বাবা নিচে দেখতো, মনে হচ্ছে যে জালটা কোনো কিছুতে আটকে গেছে, তো তুই একটু নিচে নেমে জালটা ছাড়িয়ে দে। তো বলছে ঠিক আছে যাচ্ছি। তো সে পানির মধ্যে নামে, ডুব দিয়ে জালটা ছাড়ানোর জন্য যায়। কিন্তু আসলে ভাই ওই ছেলেটা আর উঠে আসছিল না। তো উনি বারবার মানে চিন্তা করছে যে কি ব্যাপার, কোথায় গেল। তো ছেলেটা উঠে আসছে না কেন, ওনার সন্দেহ লাগে। ওনার আশেপাশে আরো যেই নৌকাগুলা ছিল তাদেরকে ডাক দেয়, তারাও আসে। আসার পরে বলে যে আমার ছেলেটা নিচে নামলো কিন্তু এখন তো উঠে আসছে না। তখন আরো যারা ইয়াং কয়েকজন ছিল, কারণ জালাল মিয়ার বয়স একটু বেশি ছিল, উনি নিচে নামতে পারছিলেন না। ওনার ওই সময় ঠান্ডাও লেগেছিল, যার কারণে উনি নিচে নামছিলেন না। তখন আরো কয়েকজন ইয়াং যারা ছিলেন ওনারা নিচে নামলেন। তো নিচে নেমে রাসেল ভাই ওই ছেলেটাকে টেনে তোলে। টেনে তোলার পর দেখা যায় যে তার ছেলেটা মৃত, এবং তার শরীরের যে মাথাটা ছিল, মাথাটা রাসেল ভাই মনে হচ্ছে যে মানে মাথাটা আমাদের যেদিকে আমরা মুখ করে থাকি, আমাদের বুক এবং মুখ তো সমান দিকে থাকে, তার মাথাটা ঘুরিয়ে একদম পিঠের দিকে করে দেয়, মনে হচ্ছে কেউ মাথাটা ভেঙে পেছন দিকে করে দিয়েছে। তো এই একটা করুণ পরিণতি ঘটে তার ছেলের সাথে। তো এখনো নাকি রাসেল ভাই উনি স্বপ্নে দেখেন যে ওই যে ভয়ঙ্কর মহিলাটা, ওই মহিলাটা বলে যে একটাকে তো নিয়েছি, আরো নেব। তো এখনো ওখানে উনি জীবিত আছেন, উনি এখনো ওখানে ওনার ফসল ওইভাবে কাজ করেন স্টিল নাও। তো আর রাসেল ভাই একটা বিষয়, আমি যখন ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে ওখানে গিয়েছিলাম, ওখানে যারা কয়েকজন স্থানীয় লোকের সাথে কথা বলেছিলাম, তো ওনাদের বর্ণনা অনুযায়ী পদ্মবিলে মানে হরর কোন বিষয় ঘটাটা এটা রাতের উপর নির্ভর করে না, দিন রাত যে কোনো সময় ঘটতে পারে। এবং উনি বলেছেন যে বিশেষ করে পাট কাটা, যখন পাটের মৌসুম হয়, পাটের সময়তে ওনারা মাঝে মাঝে কয়েক সপ্তাহ ওনারা এই বিশাল বিলে নামতেই পারেন না, কারণ নামার সাথে সাথে ভয়ঙ্কর আকৃতির কিছু মানে মানুষকে দেখেন যারা তাদেরকে তাড়া করে। এবং এটা নাকি প্রতি বছরই হয় রাসেল ভাই, কারণ আমি গিয়ে খুবই অবাক হয়েছি। তো ওখানে যে কুয়াটা রাসেল ভাই, কুয়াটা এখন নাই, কিন্তু বট গাছটা আছে। আর ওখানকার লোকজন, আর ওখানে জনবসতিও রাসেল ভাই খুব কম, অনেক দূরে দূরে বাড়ি। এবং ওখানে আপনি গেলে কিন্তু মোবাইলের নেটওয়ার্ক ভাবে পাবেন না, মানে দিনের বেলা গেলেতে সেখানে গা ছমছম করে। বিশেষ করে গাছটা দেখলে তো মানে ভয়ে এমনিতেই গায়ের লোম দাঁড়িয়ে যায়। তো রাসেল ভাই এই ছিল আমার ফার্স্ট ঘটনা। জি রাসেল ভাই, আসলে আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই। আমি আসলে লাস্ট ফ্রাইডে তো আসতে পারিনি। লাস্ট ফ্রাইডে তো আমার আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি আপনাকে জানিয়েছি যে আমার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার কারণে লাস্ট 16-17 ডেজ ধরে আমার মুখ দিয়ে ভয়েস বেরোচ্ছে বলতে পারি। তো আমার মনে হয় যে আপনি আস্তে আস্তে বলি, আমার মনে হয় এই চান্সটা দিলে আমার একটু সুবিধা হয়। লো ভয়েসে বললেই হয়ে যাবে। জি, হয়তো শোনা যাচ্ছে, আমি প্রপারলি শোনা যাচ্ছে, আর আস্তে বললেও শোনা যাবে। তো আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব ওইটা আমার পেশেন্টের ঘটনা। আসলে তিনি আমার কাছে এসেছিলেন 2 মাস আগে। তখন আমাকে দেখে তার একটা ঘটনা, এই ঘটনাটা শেয়ার করার ইচ্ছা হলো। আসলে সে শেয়ার করবার কথা ছিল না। তো আমি ডেন্টাল সার্জন, তো তিনি বলেছেন যে আচ্ছা তাহলে আপনাকে ঘটনাটা শেয়ার করা যায়। তো তার এই ঘটনাটা ইউএসএ থেকেই শুরু আর কি। তো উনি যখন ইউএসএ থাকতেন, কোথায় থাকতেন, নিউ ইয়র্কেই থাকতেন, আমি জায়গার নাম বলছি না। উনি যখন থাকতেন তখন ওই জায়গায় 12 বছর বয়সে বাংলাদেশ থেকে গিয়েছিলেন। যাবার পরে উনি জেনারেল ফিজিশিয়ান, ডক্টর এমবিবিএস কমপ্লিট করেন আর কি, বাংলাদেশের মতো। তো ফিজিশিয়ান হয়ে যান একটা হসপিটালের ভিতরে। তো সেখানে তার সাথে একজন মহিলার পরিচয় হয়, উনি ডেন্টিস্ট ছিলেন। পরে তিনি তাকে বিয়ে করেন। তো বিয়ে করবার পরে প্রায় 1 বছরের মাথায় তাদের ওখানে একটা আত্মীয়ের বাসায় দাওয়াত ছিল। তো 2002 এর ঘটনা বলছি রাসেল ভাই, ওনাদের বিয়ে 2001-এ হয়। তো 2002-তে তিনি ফুল ফ্যামিলি সহ নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডার দিকে যাচ্ছিলেন। আচ্ছা, আসলে ফ্লোরিডা পৌঁছানোর কথা না, মাঝ রাস্তা এক জায়গায় থামার কথা ছিল, বাবু ভাইয়ের জায়গা। তো
ওভার জায়গায় এক্স্যাক্টলি ফ্লোরিডা চলে আসছে। তো মাঝ রাস্তায় এক জায়গায় থামার কথা ছিল, সেই জায়গায় দাওয়াত আর কি। তো সেখান থেকে তাদের ফ্লোরিডা ভিজিট করার কথা আর কি। তো ওনাদের সেই জায়গা থেকে ফ্লোরিডা যাবার পথে উনি ড্রাইভ করছিলেন, পাশে ওনার ওয়াইফ ছিলেন, আর ওনার বাবা মা পেছনে ছিল। আর তার আরেক ভাই, উনি ওই আরেক ভাই থাকে হচ্ছে ফ্রান্সে। তো উনিই থাকতেন বাবা মা নিয়ে। তো উনি ওয়াইফ যে পাশে বসেছিল, আসলে সেদিনই অ্যাক্সিডেন্টটা ঘটে। আর ওয়াইফ যে পাশে বসেছিল সেই পাশ থেকে একটা ট্রাক এসে সিগন্যালটা খেয়াল করতে পারেন নাই, ট্রাক এসে একটা ধাক্কা দেয়। তো ট্রাকটা সে যখন ধাক্কা দেয় তখন ব্রেক কষেই ধাক্কা দিয়েছিল। তো উনি মোটামুটি ইনজুর্ড হন, কিন্তু ওনার ওয়াইফ স্পট ডেড হয়ে যায়। আচ্ছা, ওনার বাবা মাও ইনজুর্ড হয়, কিন্তু ওনার মতো না। ওনার লেফট শোল্ডারটা জয়েন্টলেস হয়ে যায়, আর বাম পাটা ভেঙে যায়, নি জয়েন্টটা ভেঙে যায়। তো উনি প্রায়, ডক্টর বলেছে যে 8 থেকে 12 মাস, মানে প্রায় 1 বছর রেস্টে থাকতে হবে। তো লাস্ট ওই 5 মাস যে কয়দিন হসপিটালে ছিল, ওই কয়দিন তার জন্য সবচেয়ে খারাপ সময় কেটেছে। তো আমি তার বাবা মার ঘটনা বলছি আর কি, তার ঘটনা এখনো বলিনি রাসেল ভাই। তো যখনই করে ওনাকে হসপিটালে ভিজিট করতে যেত, কারণ ওইখানকার হসপিটালে ভিজিট করার একটা সার্টিন টাইম আছে, এরপরে আর হসপিটালে ভিজিট করা যেত না। আচ্ছা, তো হসপিটালের ডক্টর বলতো যে উনি তো ঘুমাতেন না, ওনাকে আমরা সারাক্ষণ, মানে মোস্ট অফ দ্য টাইম ঘুমের ওষুধ দিয়েই রাখতে হতো। আচ্ছা, মানে ওনাকে সবসময় ভীত সন্ত্রস্ত অবস্থায় দেখা যেত, সারাক্ষণ আশঙ্কাগ্রস্ত। হঠাৎ করে কেউ হাতে টাচ করলেই তিনি কেঁপে উঠতেন, এমন ভাবে কেঁপে উঠতেন, সারা বডি সহ কেঁপে উঠতেন। এবং পরে এই জিনিসটা আরো মিনিমাইজ করতে হতো। তো বাবা মা এসেও প্রতি সময় এসে কেঁদে যেত যে আমার ছেলেটার এই অবস্থা, সে মুভ করেন। এবং যেই আসে রাসেল ভাই ফ্যাল করে তাকিয়ে থাকে, কারণ তাকে বলা হয়েছে যে তার ওয়াইফ মারা গেছে। তো যেই আসতো তাকে দেখতো, সে ফ্যাল করে তাকিয়ে থাকতো। কথা বলতে পারতো, শক্তি ছিল, কিন্তু সে দরকার ছাড়া কোনো কথা বলতো না। এরকম করে লাস্ট 5 মাস, 2002 সালের 8 অগাস্ট অ্যাক্সিডেন্টটা হয়, এবং পরবর্তী 5 মাস তিনি কোনো কথাবার্তাই তেমন কারোর সাথে বলেনি। মার সাথে একটু বলেছে, বাবার সাথে একটু বলেছে, ডক্টরের সাথে একটু বলেছে, কিন্তু এছাড়া যেসব আত্মীয় স্বজন এসছে তারা যখনই তাকে দেখেছে তারা বলেছে যে না, ওর অবস্থাটা ভালো না, এখন ট্রিটমেন্ট চলছে, ডক্টররা বলছে না, ওকে মুভ করানো যাবে না, আর 1-2 মাস রাখতে হবে। তো প্রায় 7 মাস থাকার পর তিনি বলে যে আমি আর এইখানে হসপিটালে থাকবো না, প্লিজ টেক মি টু দ্য হসপিটাল বা হোম, আমাকে বাসায় নিয়ে যাও, আমি হসপিটালে থাকার মতো অবস্থা আমার আর নাই, আমাকে যেভাবেই হোক বাসায় নিয়ে যাও। তো প্লাস্টার রিমুভ করে দেওয়া হয়, কিন্তু তাকে কমপ্লিট বেড রেস্ট দিয়ে দেওয়া হয় যে সে মুভ করতে পারবে না, নইলে আরো বেশি হার্মফুল হবে তার জন্য। ওকে। তো তাকে ফুল ফ্যামিলি, তার বাবা মা বলে যে ঠিক আছে বাসায় নিয়ে যাই, দেখা যাক, ওকে জেনারেল প্র্যাকটিস করে কোনোভাবে। তো সে হাঁটা চলাফেরা করতে পারতো মোটামুটি, তাও সাপোর্ট নিয়ে। তো বাসায় চলে যায়। এবার আসি রাসেল ভাই বাসায় চলে যাবার পরের ঘটনা, মানে এখন আমি তার ঘটনা বলছি যে এই 5 মাস তার সাথে কি হয়েছে। আচ্ছা, এই 5 মাসে যখন প্রথম দিন অ্যাক্সিডেন্ট হয়, এরপর থেকে প্রায় 3-4 দিন তিনি ঠিক মতো, মানে তার সেন্সই আসে নাই, সেন্স কাজ করে না, আসেই নাই, মানে সে জানতো না। তার ওয়াইফের কবর দেওয়ার প্রায় 22 দিন পর তাকে জানানো হয় তার ওয়াইফ নাই দুনিয়াতে। আচ্ছা। তো তিনি, তার লাভ ম্যারেজ ছিল, তো বলে যে আমি যখন প্রথম জিনিসটা ফিল করলাম সেদিন রাত 1টা বাজে, আমি হসপিটালে শুয়ে আছি এবং আমি ঘুমাবো এরকম প্ল্যান করছি। তিনি বললেন যে আমি ঘুমাবো এরকম প্ল্যান করছি, এমন সময় আমার হাত ধরে কি জানি মানে হাতে কি একটা স্পর্শ, আমার হাতের উপরে হাত রাখলো, আর হাত রেখে অঝোরে কান্না করছে। এখন কি এটা আমার নার্স হবে? এটা তো ইম্পসিবল। রাত 1টা-2টা বাজে, আমি একটু আগে দেখেছি যে রাত 1টা বাজে আমাকে ঘুমাতে হবে, বাইরে ঠান্ডা, আর ওখানে স্নো পড়লে তেমন রোদ তো ওঠে না, অন্ধকারই থাকে মোস্ট অফ দ্য টাইম। তো ওই দিন বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল। তো বলে হাতটা আমার, আমি ফিল করছি আমার হাতের উপর কারো হাত, এবং অঝরে কেটে চলেছে। এইরকম করে রাসেল ভাই ওই দিন তিনি হাত, ওনার বাম হাতে ইনজুর ছিল, উনি ডান হাত দিয়ে একটা শব্দ করে পাশ থেকে নার্স নিয়ে এসছে। তো বলে আমাকে লাইটটা জ্বালিয়ে দেন, আমি সারা রাত লাইট জ্বালিয়ে ঘুমাবো, মানে লাইট অফ করবেন না। এরকম প্রায় 7 দিন, কিন্তু লাইটটাও অফ করার পরে কোনো ধরনের রিমেডি আসে না। 7 দিন
পরে আবারও ঠিক একই অবস্থায় রাত এরকম যখন গভীর হয় তখনই তার হাতের কেউ স্পর্শ করে, হাতটা ধরেই কান্না করছে, এরকম অবস্থা। তো এরকম প্রতিদিন যাচ্ছে আর রাতের বেলা তিনি এই জিনিসটা ফিল করছে, তার রুমের মধ্যে কেউ আছে এবং কান্না করে যাচ্ছে। আর তার কাছে মনে হচ্ছে যে আমার যে হাত পা আমার বেডের মধ্যে কেউ ভর দিয়ে বসেছে। আপনি কেউ খাটের আপনার বেডে যদি কেউ বসে আপনি নিশ্চয়ই টের পাবেন। তো উনি কি বলেছে যে আমার বেডের উপরে কেউ আছে, আমি কারো এক প্রেজেন্স অনুভব করছি। তো এখন তো ডাক্তারকে এমনিতে সে কথা তো সারাক্ষণ এটা নিয়ে খুব আতঙ্কগ্রস্ত থাকতো, বলে যে আমার এটা কি হলো, এটা কি আমার হ্যালুসিনেশন নাকি আমার সারাক্ষণ চিন্তার ফসল নাকি আমি জানি না। তো তিনি বলছে যে আমি কি করবো বুঝে ভেবে উঠতে পারছি না, মা বাবাকে জানাবো নাকি জানাবো না। তারা তো একটাই রিপ্লাই দিবে যে আসলে আমি এখন যে শকে আছি, আমার কাছে মনে হচ্ছে বারবার এই স্পর্শটাই মনে হয় যে এখন ফেক, এটা মনে হয় আমার নিজের ভুলের চিন্তা। কিন্তু লাস্ট দিন যখন আমাকে এই কথাটা বললো, যখন প্রায় 1 মাস হয়ে গেছে, সে জাস্ট একটা ভয়েস শুনেছে। এই ভয়েসটা এরকম ছিল যে আমি বাঁচতে পারিনি। আমি বাংলায় বললাম, এটা আসলে বাংলায় বলে নেই, আমি বাঁচতে পারিনি। এই ভয়েসটা সে শুনেছে এবং প্রপারলি ক্লিয়ার ভয়েসে শুনেছে, এটা তার ওয়াইফের ভয়েস। আচ্ছা, তিনি চোখের পানি এসে মনে করেন রাসেল ভাই লাস্ট ওই ঘটনা ওইটা শোনার পর থেকে আগামী 3-4 মাস তার অবস্থা এরকম আশঙ্কাগ্রস্ত ছিল। সে কাউকে দেখলেই ভয় পেয়ে যেত এবং কোনো ভয়েস শুনলেই ভয় পেয়ে যেত। তো সে একটা সময় বাবা মাকে বলে আমাকে বাসায় নিয়ে যাও, আমি আর থাকবো না এই অবস্থায়। সে বাসায় ব্যাক করে। তো বাসায় যাওয়ার পর আসলে প্রথম দিন থেকে একদম নর্মাল, সে বলছে হসপিটালের ঝামেলা আমার শেষ, এভরিথিং ইজ গন, আমি এখন বাসায় একটু আরাম করে থাকি। ঠিক 4 থেকে 5 দিন পর বাসায় ব্যাক করবার পর, 4 থেকে 5 দিন পর, 2003 এর দিকে শুরুর দিকে, তো বাসায় ব্যাক করবার পরে তিনি আমাকে যেটা বলল যে আমি প্রথম যে জিনিসটা ফিল করি সেটা হচ্ছে আমি বই পড়ছিলাম, রাত করে বই পড়ছিলাম, প্রায় তখন 10টা-11টা বাজে। এমন সময় আমি শুনি যে আমার রুমের মধ্যে খাট যে পাশে আছে তার পিছনে একটা ড্রেসিং টেবিল আছে, সেই ড্রেসিং টেবিলে কে জানি চুল আঁচড়াচ্ছে। ওর চুলগুলো অনেক বড় বড় ছিল, তো যখনই চুল আঁচড়াতো আমি সেই সাউন্ডটা পেতাম। তো সে কে জানি চুল আঁচড়াচ্ছে আমার রুমের ভিতরে। তো রাত 10টা-11টা, আমার মা আমার রুমে নক করেই ঢোকে। তো চুল আঁচড়াচ্ছে, সে উকি মারছে যে কেউ আছে কিনা, কিন্তু এরকম কারো প্রেজেন্স তিনি পাচ্ছেন না। তিনি চিন্তা করতে লাগলেন এইটা আরো ওয়ার্স্ট হতে পারে, এটা কতটুকু ওয়ার্স্ট হতে পারে তিনি এতটুকু মানে এখন যে ঘটনাগুলো বলবো সেটার সাথে তিনি মিলাতে পারেন নাই। তিনি এরকম প্রতিদিনই কোনো না কোনো প্রেজেন্স পেতেন, স্পেশালি জানালা দিয়ে সবসময় একটা কেউ হেঁটে যাচ্ছে এরকম প্রেজেন্সটা সবসময় পেতেন। তো সবচেয়ে কঠিন যেটা আর কি, তার ঠিক মাথার পেছনে কে জানি হাত বুলিয়ে দিচ্ছে, এই প্রেজেন্সটা তার প্রতিদিনই লাগতো। রাত 2টা-3টার পরে যখন তার গভীর ঘুম হতো, তখন এই ঘুম ভাঙতোই মাথার হাত বুলানোর কারণে, কে জানি হাত বুলিয়ে দিচ্ছে। ভয়ঙ্কর ব্যাপার। তো সব শেষ দিনের দিকে যাই, তিনি রাত্রেবেলা মুভি দেখছিলেন, মুভি দেখে জাস্ট কম্পিউটার থেকে উঠলেন, উঠে তার সাপোর্ট ছিল তখন, হেঁটে হেঁটে ওয়াশরুমের দিকে যেতে দরজা খুলতেই তিনি দেখলেন আয়না বরাবর একটা মহিলা দাঁড়ানো। উনি থমকে যায়, দেখে থমকে যায়, বলে যে আমি চেহারা এই পাশ থেকে দেখে মিলাতে পারছি না, কিন্তু সাইজ এন্ড শেপ, বডি এবং হাইট সবকিছু আমার ওয়াইফের সাথে মিলে যাচ্ছে। আচ্ছা, আয়নার দিকে যে মেয়েটা তাকিয়ে আছে সে আয়না থেকে 1 ফোঁটাও ফেরাচ্ছে না। আমি জিজ্ঞেস করছি বারবার যে কে এখানে, কে? অনেকবার জিজ্ঞেস করবার পরও যখন তাকাচ্ছে না, আমি আরো জোরে চিৎকার করতে লাগলাম এখানে কে? তো যখন তিনি তার দিকে মুখ দিল, মুখ মানে তার দিকে তাকালো, তখন দেখলো যে পুরো থেতলানো একটা ফেস তার দিকে তাকিয়ে আছে এবং সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হয়ে যায় একটা ওয়ার্ড শুনে রাসেল ভাই, এটা হচ্ছে যে তুমি ভালো থেকো, শুধু একটা ওয়ার্ড তার কাছ থেকে ওইখান থেকে আসে, আর কোনো শব্দ, কোনো সারা শব্দ পায়নি। লাস্টে জাস্ট একটা কথা বলে যে তুমি ভালো থেকো। এটার পর তিনি আর কিছু মনে করতে পারেন নাই এবং তার বাবা মাকে বলে যে আমি এই দেশে আর থাকবো না। সামাও আমাকে, তিনি 12 বছর বয়সে আমি বলেছিলাম ইউএসএতে আসেন, তুই আমাকে যেভাবে পারো বাংলাদেশে সেটেল করে, আমি এই যন্ত্রণা নিয়ে থাকতে পারবো না।
তো মাঝখান দিয়ে তার বাবা মাকে অনেকবার চেষ্টা করে যে বলার জন্য যে এই ঘটনাগুলো হচ্ছে। তার বাবা মা বলেই, বাবা এটা তোর নিছকে তোর ভুল ধারণা, তুই অনেক ফিল করিস, তুই অনেক পছন্দ করতি দেখেই জিনিসগুলো বারবার তোর চোখের সামনে আসছে। তুই এক কাজ কর, বাংলাদেশে যেহেতু ডিসিশন নিছিস বাংলাদেশে চলে যা, আমি দিয়ে আসবো। তো বাবা আর মা নিজে বাংলাদেশে এসে তাদের যেখানে ফ্ল্যাট আছে সেখানে তাদের বাড়ি আছে, সেই জায়গায় তাকে উঠিয়ে দিয়ে সেটেল ডাউন করে একটা ছেলের সাথে রেখে তার বাবা মা ঠিকই ইউএসএ ব্যাক করে। এরপর থেকে রাসেল ভাই কোনো সমস্যা নেই। অলরাইট, রাসেল আমি শেষ করি নাই। আচ্ছা, এরপরে সমস্যা নেই, আর এরপর আবার ঘটনা আছে। ওকে, তো 2012 সে ব্যাক করে ইউএসএ তে। যে এতদিন যেহেতু নর্মাল, এখন মনে হয় সবকিছুই নর্মাল, আমিও নর্মাল, হয়তো আমার এটা কোনো ভুল ছিল। তিনি যেই জায়গায় তার ওয়াইফের কবর কর দেওয়া হয়েছে আর কি, তো সেই জায়গায় যায়, জাস্ট দূর থেকে, কাছাকাছি না, দূর থেকে তাকিয়ে জাস্ট দেখতে যাচ্ছে যে তার ওয়াইফ যেখানে কবর দিয়েছে। রাসেল ভাই সেই চেহারা তিনি আবারও দেখতে পান সেই কবরের কাছে, একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, সেই থ্যাতলানো বডি। তো সে আর বলে যে না, এখানে আসলেই আমার এই সমস্যাটা বারবার আমি ফেস করছি, আমাকে বাংলাদেশে যেতেই হবে, আমি এখানে থাকতে পারবো না। তো সে যখন যাবে, চলে আসবে বাংলাদেশে, তখন সপরিবারে একটা মিটিং হচ্ছিল। তখন কথায় কথায় তার মা একটা কথা বলেছিল যে তার ওয়াইফ যখন মারা যায়, তার যখন ওয়াইফের ডেড বডি রিসিভ করে, তাকেও রেস্কিউ করে, তখন তার ওয়াইফের হাতটা তার হাতে শক্ত করে ধরা ছিল। ওইটা ছুটাতে খুব কষ্ট হয়েছে, এত শক্ত করে ধরা ছিল যে ওইটা ছুটাতে খুব কষ্ট হয়েছে। তো এরপরে সে ব্যাক করে বাংলাদেশে চলে আসে, এখানেই প্র্যাকটিস করছে রাসেল ভাই। ওনার নাম ডক্টর হারিস চৌধুরী। আচ্ছা, আমার খুব ঘনিষ্ঠ পেশেন্ট, এবং আমি ডেন্টাল সার্জন দেখেই তিনি বলেছে যে আমার ওয়াইফও ডেন্টিস্ট ছিল, সেই থেকেই সেই ঘটনার উৎপত্তি। ওকে, এটাই ছিল রাসেল ভাই ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। এবং নো প্রবলেম। তো সেই ওই মসজিদটা পরিষ্কার করতো, মসজিদের আশেপাশে ঝাড়ু দিত, আর এলাকার খুব আহামরি অনেক মানুষও থাকতো না, এলাকার খুব বেশি মানে একাত্তরের নামাজ হতো না, ঈশার নামাজের ওয়াক্তে, তো খুব অল্প মানুষজন আসতো। তো এই এলাকার মসজিদের ভেতরে মুয়াজ্জিন আর মানে উনি আজান দিত, ইমাম যে নামাজ পড়তো মোস্ট অফ দ্য টাইম, সে ওই এলাকার হওয়ার কারণে তার নিজের বাড়িতে থাকতো। তো মসজিদে বলতে গেলে সে একাই থাকতো, আর একটা বাচ্চা ছেলে ছিল তার সাথে থাকতো আর কি। তো সেই বাচ্চা ছেলেটা ওই দিন ছিল না। তো সে ওই দিন যেদিন ঘটনা ঘটে সেদিন রাতের বেলা, তো প্রচন্ড গরম রাসেল ভাই সেই সময়, তো সে কলাপসিবল গেট বন্ধ করে মসজিদের যে রুমটা তাকে দেওয়া হয়েছে থাকার জন্য, সেই রুমটা আর কি শুতে যায় আর কি। তো ঘুমানোর এক পর্যায়ে সে শুয়ে পড়ে, এমন সময় তাদের মেইন যে গেটটা আছে, সেই মেইন গেটটা দিয়ে মেইন গেটটাতে কি জানি বাড়ি দিচ্ছে আর কি বারবার। তো প্রথমে বোঝা যাচ্ছিল না কে বাড়ি দিচ্ছে, তো উনি টর্চ নিয়ে ঘর দরজা খুলে ওই গেটের কাছে যেতে দেখে যে একটা মহিলা খুব হাঁপাচ্ছে এবং চিৎকার করে কান্না করছে। জিনিসটা তার কাছে একটু অকওয়ার্ড লাগে যে এত রাতে, রাত তখন গভীর, উনি এক্সাক্ট টাইমটা উনি আমাকে সঠিকভাবে বলতে পারেন নাই, তারপর উনি বলছেন যে 11টার পরে তো অবশ্যই। তো এত গভীর রাত ওই জায়গায় রাসেল ভাই ঘটনাটা ফেরির, তো অনেক আগের ঘটনা। তো ওই মুহূর্তে যে জায়গার ঘটনা তিনি বলছেন সেই জায়গায় তিনি কারেন্ট ছিল না, ইলেকট্রিসিটি ছিল। তো টর্চ নিয়ে উনি একটু মহিলাকেই দেখতে পারেন, খুব কান্না করছিল। তো ওই গেটের কাছে যেতেই বলে, কি সমস্যা, এত রাতে আপনি নক করেছেন কেন? তো বলল যে আমার হাজবেন্ড তো অনেকক্ষণ ধরে কথা বলছে না, আর মানে আমার স্বামী অনেকক্ষণ ধরে কথা বলছে না, নিথর অবস্থায় পড়ে আছে, নিঃশ্বাসও নিচ্ছে না, কাউকে কাছেও পাচ্ছি না, আপনি একটু আমার সাথে আবার বাড়িতে চলেন। আচ্ছা, সরি। তো উনি কি বললো যে এত রাতে, তো উনি আসলে কোনো কিছু বলার চান্স পেল না, কারণ একটা মহিলা এরকম ভাবে হেল্পলেস অবস্থায় এসছে। তো তিনি বলে যে আচ্ছা ঠিক আছে, উনি চলেন যাই। তো উনি ওনার ঘর থেকে একটা পাঞ্জাবি পরে উজু করে আবার বের হয়ে মসজিদ থেকে আর কি। তো বের হয়ে মহিলার সাথে হেঁটে হেঁটে যাচ্ছে। তো ওনার কাছে মনে হচ্ছে যে নিথর দেহ হয়তো বা মারা যেতে পারে। তো মহিলার সাথে হাঁটছে রাসেল ভাই, মহিলা মানে কান্না চোখে ভারাক্রান্ত অবস্থায় তাকে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে। রাসেল ভাই হাঁটাটা খুব বেশি দূর, কত দূর হলো আপনি কতটুকু চিন্তা করতে পারেন, 10 মিনিট 15 মিনিট, প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে উনি হেঁটেই যাচ্ছে ওই মহিলার সাথে। মহিলা প্রায় 10 কদম আগে তার থেকে, এবং সে 10 কদম পেছনে। তো মহিলাকে বারবার জিজ্ঞেস করছে যে আসলে আপনি আমাকে নিচ্ছেন কোথায়, আপনার বাড়ি কত দূরে? এই রাস্তা একটু অচেনা মনে হচ্ছে, আর এই এলাকায় আমার জন্ম, এতদিন ধরে এখানে আছি, রাস্তাঘাট তো সব মুখস্থ, কিন্তু এইরকম রাস্তা তো আগে দেখি নাই। তিনি বললেন যে না, আমার একটু সামনে একটা নদী আছে, নদীটা ক্রস করলে আমার বাড়ি। বলে নদী? তো আমি আসলে যতদূর হেঁটেছি এর মধ্যে কোনো নদী নাই, নদী অন্য পাশে, এই পাশে তো কোনো নদী হওয়ার কথা না। কিন্তু এইটা তিনি মহিলাকে বলেন নাই।
তখন পর্যন্ত মহিলা জানতো, মহিলাকে বলেন নাই যে এখানে আশেপাশে কোনো নদী নেই। তার কাছে শুরু থেকেই, খাদেম সাহেবের শুরু থেকেই তখন মনে হতে থাকে যে কিছু সমস্যা হতে পারে। তো উনি চুপচাপ ওনার সাথে হাঁটতে থাকে। তো অনেক দূর এগিয়ে যাওয়ার পর একটা নদী আসলেই সামনে রাসেল ভাইয়ের নদী পায়। নদীতে কোনো একটাই নৌকা, আর কোনো নৌকার কিছু নাই, খালি পানি আর নৌকা। তো মহিলার সাথে সে নৌকায় ওঠে। তো বলে যে আর কত দূরে, এখান থেকে নদীতে করে নৌকায় আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বলে যে রাস্তা নদীর ওই পারে থেকে 5 মিনিটের হাঁটা। তো নদীর ওই পারে গেল রাসেল ভাই এবং বলে যে আমার লাইফে এরকম ঘটনা ঘটছে এবং আমার চোখের সামনে নদীতে মানে নৌকাতে কোনো মাঝি নাই, কিন্তু নৌকা খুব সুন্দর রাস্তা নদী পার হয়ে যাচ্ছে। নদী পারে ভিড়লো এবং আমি মহিলা নেমে বলে আসেন আমার সাথে। এই নদীর পার হেসে 5 মিনিট 6 মিনিট রাস্তা হাঁটার পর একটা জায়গায় ঢুকলাম। ঢোকা অবস্থায় মানে নাকের মধ্যে গন্ধ আসতে থাকলো, যে আগরবাতির গন্ধ। তো তার কাছে মনে হলো না, আসলে কেউ না কেউ মারা গেছে, হয়তোবা আমি রাস্তাঘাট চিনতে পারিনি অন্ধকারে, হতে পারে কেউ মারা গেছে, আসলে হেল্প করা দরকার। আর এটা তো রাসেল ভাই প্রত্যেকটা হুজুর বা আপনি মুয়াজ্জিন বলেন, খাদেম বলেন, সবাই এগুলির জন্য করার জন্য তারা সবসময় রেডি থাকে। তো তিনি ওই বাড়িতে ঢুকলেন। তো ঢুকতেই লোকজন পেলেন। তো মোস্ট ইম্পর্টেন্ট কথা, রাসেল ভাই ঢোকার পরে উনি আশেপাশে অনেক মহিলা মানুষকে দেখতে পাচ্ছেন। মহিলা মানুষ মানে ঘোমটা অবস্থায় আছে, কিন্তু ওই জায়গাটা এতই আলোজ্জ্বল, এতই হ্যাজাক লাইট না কি লাইট, উনি বলে কি হ্যাজাক লাইটও এত আলো হওয়ার কথা না। হ্যাজাক লাইট আসলে বুঝতে পেরেছেন, পাম্প দিয়ে লাইটটা, আমি চিনি। হ্যাজাক লাইটও এত আলো হয় না। ওই জায়গাটা এতই আলোজ্জ্বল, আমি কারো চেহারা দেখতে পাচ্ছি না। মানে আলোকিত, তারপরেও চেহারা দেখতে পাচ্ছি না। আচ্ছা, বলে যে আমি এইটা কোন জায়গায় আসলাম, আর এত গন্ধ, আতরের গন্ধ, আগরবাতির গন্ধ, আচ্ছা কর্পূরের গন্ধ, বলে লাশের উপরে যে কর্পূর দেয় সেই কর্পূরের গন্ধ। সে একটু আগাতেই দেখে মানে কোন লাশের খাট, মানে রাসেল ভাই সবসময় তো আসলে লাশের খাটিয়াটার কথা বলি, এখানে একটা লাশ মেঝেতে মানে একটা উঠোনে শোয়ানো অবস্থায়। আর লাশটার যতই কাছে যেতে থাকে ততই তার ভয় বাড়তে থাকে। তো একটা পর্যায়ে সে স্টপ হয়ে যায়, থেমে যেয়ে সে পেছনে তাকায় দেখে যে মহিলা কি আছে কিনা। আশেপাশে তাকিয়ে দেখে রাসেল ভাই মহিলা নাই, যে মহিলা তাকে এখানে নিয়ে এসছে সেই মহিলা নাই। আর লাশের দিকে মানে ওই লাশের দিকে তাকাতে গিয়ে দেখে যে ওই লাশটার মাথা নাই, কিন্তু পুরা বডিটার উপর থেকে কাফনের কাপড় আছে। মাথার সাইডটা তো রাস্তাতে বোঝা যায় যে এই সাইডটা মাথা। আলো তো অনেক আলো ওই জায়গাটায়, কিন্তু কারো চেহারা দেখা যাচ্ছিল না। কিন্তু ওই লাশের চারিপাশে যে 4-5 জন লোক দাঁড়ানো, তাদের চেহারা দেখা যাচ্ছিল এবং তাদের সবার চেহারা সেম। যে 4-5 জন লোক দাঁড়িয়ে আছে তাদের সবার চেহারা একই রকম দেখতে। এখন উনি বললেন যে আমি এখন জিনেদের পাল্লায় পড়েছি, এখান থেকে আমার বাঁচার একটা মাত্র উপায় চুপ করে থাকা। এখন যদি আমার ঘাড় মোটকে দেয় আমি কিছু করতে পারবো না। এখন যদি আমাকে পানিতে চুপ দিয়ে দেয় আমি কিছু করতে পারবো না, কারণ জিনদের ওইসব করার অভ্যাস আছে। আর ওই সময় এগুলি জিনিসগুলা লোকজন মানত। আর সে মনে মনে দোয়া পড়ছে আর বুকের মধ্যে ফুটেছে। এমন সময় ওই 4-5 জন লোকদের মধ্যে একজন ইশারা করলো তাকে গোসল করা। আর ওনার পাশেই, ওনার সামনেই আরো 2-3 জন লোক ওই উঠোন থেকে এসে কবর খোঁড়া শুরু করলো ওই জায়গাতে, লাশটার ঠিক পাশে। কবর খোঁড়া হয়ে গেল এবং কবরটা নর্মাল যে হাইট আছে 3.5 হাত, তার থেকে অনেক বড়, তার থেকে আরেকটু বড়, বলে বেশ বড় কবর। কোনো বাঁশের চাটাই কিচ্ছু না। দেখলাম কবরটা হলো, আমাকে গোসল করাতে বললো। তারা লাশটাকে আলাদা করে উঠাই নিয়ে গেল একটা রুমের ভিতরে, একটা ঘরের ভিতরে নিল এবং সে চারিপাশ দিয়ে দেখলাম যে শাড়ি টাইপের কাপড় টাপড় দেওয়া আছে। আমি লাশটাকে গোসল করালাম যেই ওয়েতে আমরা মুসলিমরা যে আমাদের মুর্দাদের গোসল করাই। আচ্ছা, কিন্তু ওই লাশকে গোসল করানোর সময় সে যেটা লক্ষ্য করলো, না লাশটার পাটা পচে গেছে এবং পা থেকে অনেক পোকা বেরোচ্ছে ওই সময়। আচ্ছা, তো উনি পোকাগুলা পরিষ্কার করার চেষ্টা করলো, পোকাগুলা নড়ছে তার সামনে। আর সে তো রাসেল ভাই মনে করেন ওনার মতো লোক সাহসী মানুষ দেখে টিকে ছিল, আমার মতো লোক হলে ওই জায়গায় পড়ে যেতাম। এমন হয়তো পারো নাও বেঁচে থাকতে পারতাম, আমার মতো আমি এত ভয় পেয়ে যেতাম আমি দেখার পর। তো সে পোকাগুলো পরিষ্কার করছে এবং গন্ধ আসছে। তো সে তাড়াতাড়ি গোসল করানোর পরে লাশটা পেঁচিয়ে ফেলার পর লোকজন আসে এবং ওরা অটোমেটিক বুঝে যাচ্ছে যে ভেতরে গোসল করানো হয়েছে। উনি কাউকে কিছু বলেন, উনি ওনার মতো চুপ করেছিল, বলি দেখছে, অবজার্ভ করছে। লাশটা কোনো জানাজা হলো না, ডিরেক্ট কবরের ভিতরে নামিয়ে দিল। আচ্ছা, নামানোর পরে তাকে বলল এই মাটিগুলা ঢেলে দে, ইশারাতে বলল মাটিগুলা ঢেলে দে। তারা মাটির তিনি অনেক কষ্টে কয়েকটুক চেষ্টা করে সমান করতে পেরেছে। এখন কবরের শেপ করা তো যাবে না, যতটুকু মাটি ওই উঠানো ছিল ওগুলি নামিয়ে দিয়েছে। কোনো বাসার চাটাটাটি কিচ্ছু না, মাটি নামিয়ে দিয়ে সে একদম অজ্ঞান হয়ে পড়ে গেছে। এরপর তারা কিছু মনে নেই রাসেল ভাই। আচ্ছা,
উনি যখন ঘুম ভাঙে তখন এক কৃষক তাকে ঘুম ভাঙায়। আচ্ছা, ঘুম মানে তার মানে তার জগের থেকে মানে পানি নিয়ে জগটা সে ঘুম থেকে ওঠার পর জগ দেখে, তো সে একটা ফাঁকা মাঠে একদম ক্ষেতের মাঝখানে শুয়েছিল। বলে আপনি এই জায়গায় শুয়ে আছেন কেন, কোথা থেকে এসছেন? বলে আমার বাড়ি তো এই জায়গায়। বলে এটা তো এখান থেকে 20 মাইল দূরে। 20 মাইল? 20 মাইল দূরে। আচ্ছা, আমার বাড়ি তো এই জায়গায়। বলে আমি এটা তো 20 মাইল দূরে। তো উনি বাড়িতে চলে আসে রাসেল ভাই, এরপরে আর ওইখানে থাকে না। ওই মহিলা যদি আবার এসে ডিস্টার্ব করে তো সে ঢাকায় চলে আসে, ঢাকায় না, এরপরে সে ফেনী থেকে এসে চলে আসে নারায়ণগঞ্জে। তো পরে সে ঢাকায় আসে, এখন সে আমাদের এলাকায় আছে আর কি। আমি আপনাকে বলেছি তার সাথে আপনার পরিচয় করিয়ে দিব। মজার বিষয় রাসেল ভাই, তার এইটাই একটা ঘটনা না, আরো ঘটনা আছে, তিনি আমার সাথে এখনো শেয়ার করেন। আমরা শুনতে চাইছি বলো। এবং তার সাথে ঘটা এসব ঘটনাগুলো তাকে হুজুরি বলেছে তার সাথে ঘটবে, হুজুরি বলেছে তার সাথে এসব ঘটনা ঘটবে। তো বলেছে যে আমি সময় পেলে আবার এসে সেই ঘটনাগুলো বলে যাবো ইনশাআল্লাহ। এইটুক বলেছে রাসেল ভাই, এটা এসে শেয়ার করবেন। এটাই থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাই, আমি আমার সেকেন্ড ঘটনায় চলে যাচ্ছি। আমার সেকেন্ড ঘটনাটা আমাকে শেয়ার করে আমার এক ফ্রেন্ড, ওর নাম হচ্ছে সুরমি, সিরাজগঞ্জে থাকে। আচ্ছা, তো ওদের যে প্যারেন্টস, ওনারা গভর্নমেন্ট জব করার কারণে যেটা হয় যে এক একটা জায়গায় বারবার মুভ করতে হয়। তো সেই ক্ষেত্রে সিরাজগঞ্জের একটা সদর থেকে একটু ভিতরের দিকে তাদের মানে থাকার প্রয়োজন পড়ে, এবং তারা ওখানে একটা কনভিনিয়েন্ট একটা প্লেসে তারা একটা বাড়ি খুঁজে পায় এবং সেটাতে ভাড়া ওঠে তারা। তো ওই বাসাটা মানে মেইন সদর যেটা মানে একটু লোকালয় থেকে একটু ভেতরের দিকে ছিল, এবং আশেপাশের ম্যাক্সিমাম জায়গাতেই পুরা গ্রামের মতো ছিল। তো ওই বাসাটা সম্পর্কে একটু আমি বলবো। বাসাটা ছিল দোতলা একটা বিল্ডিং এবং অনেক পুরনো হিন্দু জমিদারদের মালিকানায় বাসাটা একসময় ছিল। পরে সেটা কোন একজন মুসলিম কিনে নেয় এবং সেটা এখন বর্তমানে তারাই মালিক। তো তারা বাসাটা দ্বিতীয় তলায় এবং ওদেরকে ভাড়া দেয়। এবং বাসার একটু বর্ণনা দিব যে সম্পূর্ণ মেন রোড থেকে একদম ভিতরের দিকে গ্রামের পাশেই ছোট্ট একটা রাস্তা ধরে, লম্বা একটা সরু রাস্তা ধরে বাসার মেইন গেটে ঢুকতে হয়, এবং ঢোকার সাথে সাথে বাসার সামনেই অনেক পুরনো একটা বট গাছ। দেখলেই মনে হবে যে অনেক বছরের, অনেক পুরনো সময়ের অনেক স্মৃতি বহন করে আছে এই গাছটি। এবং তারপরে হচ্ছে সেই বিল্ডিং, এবং বিল্ডিংটা হচ্ছে দোতলা বিল্ডিং, পেঁচানো সিঁড়ি, যেটা আমাদের পুরন ঢাকায় অনেক সময় দেখা যায় এরকম বাসা। তো পেঁচানো সিঁড়ি দিয়ে উপরে দোতলায় উঠতে হবে, এবং দোতলায় 4টা রুমই তারা ভাড়া নেয়। এবং এখানে একটু বলবো আমি, সেটা হচ্ছে যে এই বাসার 4টা রুমের ভিতরে সব থেকে শেষের যে রুমটা, মানে সেই রুমটাতে একটু প্রবলেম ছিল। প্রবলেমটা এইরকম যে দেয়ালের ঠিক মাঝখানে একটা প্রতিমূর্তির মতো, মানে একটা মূর্তির মতো, যেটা বলবো আমি, যে আপনার একটা মানুষের মাথার মতো দেয়ালের ঠিক মাঝখানে সেটা মানে খোদাই করা। তো এই বিষয়টা তারা যখন দেখে, তারা তার মালিককে জিজ্ঞেস করে যে বাসার এই জিনিসটা এখানে কেন, আসলে এটা কি? তো তারা বলে যে এটা আসলে আমরা নিজেরাও জানি না, কেননা আমরা যখন অনেক আগে বাসাটা কিনে নিয়েছিলাম কোন এক জমিদারের কাছ থেকে, তখন এটা খোদাই করা ছিল। তো এরপরে তার আর কিছু বলে না, তারা জাস্ট একটাই প্রিকশন দেয় এই বাসায় থাকার আগে, যে এই বাসায় যারা এর আগে ফ্যামিলি ছিল তাদের যে সব থেকে ছোট যে ছেলেটা ছিল, সেই ছেলেটা এই বটগাছে দড়ি দিয়ে সুইসাইড করেছিল। এই একটা প্রিকশন তাদেরকে বাসায় ওঠার আগে তারা দেয়। তো তারপর তারা এইটা জানার পরেও, এই জিনিসগুলো দেখার পরেও বাসায় ফুল ফ্যামিলি নিয়ে উঠে, এবং মোটামুটি খুব ভালোভাবেই তাদের সময় কাটছিল। আর তাদের বাসায় ছিল এক বুড়ো মহিলা ছিল, উনি মোটামুটি বাসার দেখাশোনা করতেন। তো উনি যেটা হতো যে সবসময় রাতের দিকে ওনাকে টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়তো, এবং টয়লেটটা ছিল সেই পেঁচানো সিঁড়ি বেয়ে বড় একটা উঠান পার হয়ে, এবং সেই শেষে মানে একতলার একদম বাসার শেষ পেছনের দিকে একটা বাথরুম। তো অনেকগুলো পথ তাকে অতিক্রম করে এই টয়লেটের জন্য যেতে হতো। এবং উনি মোটামুটি ডায়াবেটিসের রোগী ছিলেন, যেটা হতো যে প্রত্যেক রাতেই তাকে মানে সেখানে বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়তো। তো এক রাতে সেই রকম ওই রুমটা থেকে বের হয়ে দোতলার সিঁড়িগুলো ক্রস করে সে টয়লেটে যায়, এবং টয়লেট থেকে যখন সে ফিরে আসে তখন উনি যেটা দেখেন যে ওনাদের যে বারান্দাটা ছিল এবং বারান্দার পাশে বটগাছের শাখা প্রশাখা এমন ভাবে ছিল, মনে হচ্ছে যে বারান্দা থেকে বটগাছে মানে উঠে পড়া যাবে এরকম একটা অবস্থা। তো উনি যেটা দেখলেন যে বারান্দা থেকে ঠিক কালো একটা ছায়ার মতো কি যেন একটা জিনিস সেই বটগাছের উপর উঠে গেল, এবং এটা দেখার পরে সে মানে
সে চিন্তা করলো যে এটাকে আমি ঠিক দেখলাম নাকি কোনো একটা ভুল কিছু দেখলাম। তো এটা দেখলো, সে দেখার পরে সে মানে বাসার সবাইকে বলল, এবং বাসার অনেক মানুষই এটা নিয়ে তেমন কিছু বলেনি। তারা মনে করেছে যে উনি বৃদ্ধ মানুষ, হয়তো ভুল দেখে ফেলতে পারে। তো এরকম ভাবে আবারও এক রাতে সে এরকম টয়লেট শেষ করে যখন রুমের দিকে ফিরছিল, তখন যেটা হলো যে ওই বারান্দা দিয়ে যখন সে ক্রস করছিল, এবং তার কাছে মনে হচ্ছিল যে তার পায়ে কোনো একটা কিছু মানে আটকে ধরছে তাকে, এরকম কিছু একটা। আচ্ছা। তো উনি যেটা দেখলেন যে মনে হচ্ছিল যে বটগাছের ওখান থেকে অনেক বড় চুলের একটা গোছা তার পাটাকে টেনে নিয়ে একদম বারান্দা ক্রস করে বটগাছে নিয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো উনি বেশ ভয় পেয়ে যায়, এবং বারান্দার বড় কার্নিস থাকার কারণে, মানে রেলিং থাকার কারণে যেটা হয় যে মানে ওনাকে হাজার টেনে নেওয়ার চেষ্টার পরেও সেটা নিতে পারে, সম্ভব হয়নি। তো ওনার যেটা হয় যে ওই বারান্দার রেলিং এর মাঝখানে মাথা লেগে মাথা ফেটে যায়, এবং অনেক জোরে সে চিৎকার করে ওঠে, এবং বাসার সব মানুষ তাকে সেখান থেকে নিয়ে যায়। এবং তারপর উনি যেটা বলে যে আমি এই বাসায় থাকবো না, এই বাসায় অনেক সমস্যা আছে, এই বটগাছে কোনো একটা খারাপ কিছু আছে যেটা সব সময় তাকে মানে ডিস্টার্ব করা শুরু করে, এবং উনি বলল যে আমি এই বাসায় আর কাজ করব না। তো উনি ওই বাসা থেকে কাজ আর না করে উনি বিদায় নিলেন। এবং এরপরে আসলে মেইন ঘটনাটা শুরু হলো। যে মেইন ঘটনাটা সেটা হচ্ছে আমাকে যে ঘটনাটা শেয়ার করেছেন ওর সাথেই ঘটা শুরু হলো। ও মেইনলি ওই বাসায় থেকে ফার্স্টের দিকে ভালোই ছিল, কিন্তু এরপরে সে পজেসড হওয়া শুরু করলো। সে আমাকে বললো যে আমি যখন বাসায় থাকতাম আমার কাছে বারবার মনে হতো যে ওই বটগাছ থেকে কোনো একটা কিছু তাকে বারবার ডাকছে, এবং রাতের বেলা তার বারবার মনে হতো যে না ঘুমিয়ে সেই বারান্দায় বসে থাকবে। তাকে মানে সে আমাকে বললো যে তার কাছে মনে হতো যে ওই বটগাছ থেকে কোন একটা কিছু তাকে বারবার অনেক আকর্ষণ করছে, এবং প্রত্যেক রাতেই যখন সে ঘুমাতো ঘুম আসতো না, তারপরেও যখন সে চোখটা বন্ধ হয়ে আসতো তখনই সে এরকম ভয়ানক স্বপ্ন দেখতো। এবং সে দেখতো যেটা যে তাদের পাশে যে ড্রয়িং রুমটা ছিল, যেখানে আমি বললাম যে দেয়ালে একটা মাথার একটা ছবির মতো খোদাই করা ছিল, ওই জিনিসটা থেকে সে দেখতো যে ওই জিনিসটা তাকে বারবার ডাকে, এরকম কিছু একটা। আচ্ছা। তো এরপর সে আস্তে আস্তে করে কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা শুরু করলো। এবং এরপরে ফাইনালি যেটা হলো, আমি অনেক শর্ট করে বলছি ঘটনাটা, আরো অনেক কিছু বলার ছিল যেটা বলতে পারলাম না আসলে। তো এরপরে ফাইনালি যেটা হলো যে ও এবং ওর বোন মানে একসাথে তারা রুম শেয়ার করে ঘুমাতো একটা বিছানায়। এবং ফাইনালি এরকম অসুস্থ হয়ে যাওয়ার পরে ওর বাবা মা যেটা করলো যে সবসময় একটা মানুষ যাতে ওর সাথে থাকে, ওর বোন, সেই একটা ব্যবস্থা করে দিল। কেননা এরকম হঠাৎ করে যদি একা রুম খুলে চলে যায়, এরকম অনেক কিছু হয়েছিল মাঝখানে। তো ওর বোন ওর সাথে এক রাতে ঘুমাচ্ছিল, এবং হঠাৎ করে ওর বোনের এক রাতে ঘুম ভেঙে যায়। এবং ঘুম ভাঙার পরে সে যেটা দেখে যে ওদের বিছানার বরাবর একটা বড় জানালা ছিল, এবং জানালাটা এরকম ছিল যে ছোট ছোট খুব মানে শিক দিয়ে মানে কিছু জানালা আছে যেটা পুরনো বাড়ি ঘরে দেখা যায়। তো এরকম একটা জানালা যে মনে হচ্ছে যে অনেকগুলো শিকের মাঝখানে জানালাগুলোর অনেকগুলো জায়গা ফাঁকা। তো এরকম একটা জানালা ছিল বিছানার পাশে, এবং ওটা সম্পূর্ণ খোলা ছিল। তো ও যখন ঘুম ভেঙে যায় ও দেখলো যে ওর বোন ওর পাশে ঘুমানো, কিন্তু ওর বোনের আকৃতি যেমন ছিল নর্মালি সেরকম না, অনেক লম্বা, মনে হচ্ছে যে কেউ মানে তার ভিতরে পজেস্ট করে আছে তাকে কেউ, এবং তার সম্পূর্ণ আকৃতিটা একদম চেঞ্জ হয়ে গেছে। মনে হচ্ছে চেহারাটা একদম চিকুন হয়ে অনেক লম্বা একটা আকৃতি, যেটা একদম অস্বাভাবিক ছিল ওই সময়টাতে দেখাটার জন্য। এবং সে যেটা দেখলো যে তার পা দুইটা অনেক লম্বা হয়ে সেই জানালার বাইরে দিয়ে বের হয়ে আছে, এরকম একটা। তো তখন সে সাথে সাথে অনেক জোরে চিৎকার করলো এবং বাসার মানুষজনকে ডেকে আনলো। বাসার মানুষজন যখন আসলো তখন দেখলো যে তার মেয়ে একদমই ঠিক আছে, এরকম কিছুই না। তো এরপরে তারা অনেক তার পজিস যে হয়ে গেছিল মেয়েটাকে, এটাকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করলো। বাসায় অনেক মাওলানা অনেক হুজুরকে নিয়ে মিলাদ পড়ানোর চেষ্টা করলো। এবং ফাইনালি যখন একটা মাওলানা ওনাদের বাসায় আসলেন, এবং উনি যেটা সবকিছু দেখে ভালো মতো ওই রুমটাকেও দেখার পরে যে মানুষের যে চেহারার যে একটা ছবি খোদাই করা ছিল, সেই জিনিসটা দেখার পরেও সে যেটা বললো যে বাসায় আসলে না থাকাটাই বেটার। কারণ এই বাসায় ওই যে খোদাই করা মানুষের প্রতিকৃতির মতো যে ছবিটা, সেটা বললো যে ওই রুমটাতে আসলে 3টা জিন থাকে, এবং ওই 3টা জিনিস হচ্ছে একটা মাথা, ওই যে মাথাটা খোদাই করা সেটা। তো ওনাদেরকে বললো আপনার এই বাসাটায় না থাকাই ভালো, কেননা যেহেতু অনেক ক্ষতি করতেছে, তো আপনারা অন্য কোনো একটা বাসায় চলে যান, তাহলে এই সমস্যাটা একদমই ঠিক হয়ে যাবে। তো এরপরে ওনারা ওই বাসাটা ত্যাগ করে অন্য একটা জায়গায় চলে গেল, এবং এরপরে সে এখন মোটামুটি সুস্থ।
এই ছিল ঘটনা। অনেক ধন্যবাদ। আমাদের হাতে সময় খুব কম, আমরা ছোট ব্রেকে যাই এবং ব্রেকের পর আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফারহান আমাদের সঙ্গে থাকার জন্য এবং আপনার ঘটনা শেয়ার করার জন্য। আমরা একটা ব্রেকে যাচ্ছি। Bhoot FM. The night comes alive with Graminphone. Yes, the night comes alive with Graminphone. শুনছেন সবসময় বেরিফুড 8.0 FM। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের নতুন অতিথির সাথে। তিনি এসেছেন চট্টগ্রাম থেকে, নাম বলবো না, সরাসরি ঘটনায় যাবে। ধন্যবাদ রাসেল ভাই, সবাইকে ঈদ মোবারক। সময় স্বল্পতার কারণে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা আসলে আমার সাথে, আমি অনেকগুলো ঘটনা এনেছি, যেহেতু সময় কম তাই একটু তাড়াতাড়ি বলে দিই। আজকে বলবেন কিন্তু আপনি রেগুলার ঢাকা আসছেন এবং আপনাকে আমরা আবারও চাই, সুতরাং সমস্যা নাই। আজকে একটা বলেন, এরপর যদি সময় পান তাহলে আবার আসবেন, আবার শুনবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে রাসেল ভাই। ঘটনাটা আসলে শুরু হয় 2010 সালে। জি। একদিন রেডিও ফুর্তিতে মানে ভূত এফএমটা শুনে, রেডিও সাফার করতে যায়, আমি ভূত এফএমটা শুনি। শোনার পর আমার প্রতিবেশীদের সাথে শেয়ার করি। তো শেয়ার করার পর ওরা আমাকে বলে যে আমাদের ওখানে, যেহেতু আমি নতুন ভাড়াটিয়া এসেছিলাম ওই বিল্ডিং এ, তো প্রতিবেশীরা বলে যে এই বিল্ডিং এর ছাদের একটা রুম আছে যেটা ডিসের কন্ট্রোল রুম হিসেবে ইউজ করে। তো ওই রুমে নাকি প্যারানর্মাল এরকম ঘটনা ঘটে, তো কেউ থাকে না রাতে। তো ওই ডিসের কন্ট্রোল রুমের সাথে আমার কোনো কারণে পরিচয় হওয়ার পর ওরা চাবিটা আমাকে দেয়। তো ভূত এফএম এটা শোনার পর সবাইকে যখন বলি, তারা আগ্রহ করে এবং আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে আমি যেন রাতে ওখানে থাকি। তো আমিও চ্যালেঞ্জটা নিই, খুব এক্সাইটেড। নেওয়ার পর আমি রাতের 12টা বাজে বাসায় কাউকে না বলে ওখানে চলে যাই। যাওয়ার পর রাতের তখন শুরুতে কিছু হয়নি, বাট কিছু সময় যাওয়ার পর আমি দেখি যে ছাদে একটা আওয়াজ হইতেছে, কেউ যেন দৌড়াদৌড়ি করতেছে। তো আমি রুমটা খুলে ছাদে যাই, দেখি যে আমার চারপাশে দৌড়াদৌড়ির একটা সাউন্ড পাইতেছিলাম। তো এটা ফলো করার পরে আমি খুব ভয় পাই, ওখানে কিছু ঘটনা ঘটে আমার সাথে যেটা আমি বলতে চাচ্ছি না। এরপর আমি তাড়াতাড়ি বাসায় ব্যাক করি, বাসায় ব্যাক করে ঘুমিয়ে পড়ি। ওদিন আর কিছু হয়নি। এরপর দিন রাত থেকে আমার সাথে কাহিনী হওয়া শুরু হলো। আচ্ছা, সেটা হচ্ছে ঠিক 3টা 15 মিনিট। ঠিক 3টা 15 মিনিট থেকে আমার ঘুম ভেঙে যায় এবং আমার ফোনে কোনো নেটওয়ার্ক থাকে না। আচ্ছা, প্রথম দিন গেল আমি খুব ভালোভাবে নিই। এরপরের দিনও 3টা 15 মিনিট আমার ঘুম ভেঙে যায়, আমার ফোনে নেটওয়ার্ক নাই। তৃতীয় দিন আমি আমার বোনের, আমার আব্বুর, আম্মুর এবং আমারটা 4টা ফোন আমার বিছানার পাশে রাখি এবং ঘুমিয়ে পড়ি। দেখি 3টা 15 মিনিট আমার ঘুম ভেঙে যায় এবং 4টা ফোনেরই নেটওয়ার্ক নেই। তো অনেকে হয়তো প্রশ্ন করবে যে আমি কেন রাত ঘুমাইছি, আবার কেন ঘুমাইলাম, বা আমি কেন ট্রাই করলাম না যে ফোনে নেটওয়ার্ক কখন আসে। হ্যাঁ, আমি ওই দিন করেছি এবং আমি ফোনটা 4টা ফোনে আমার সামনে রেখে আমি বসেছিলাম। নেটওয়ার্ক নাই। একটা সময় কিন্তু অটোমেটিক আমার ঘুম চলে আসে, মানে ইচ্ছা বা অনিচ্ছা যাই হোক ঘুম চলে আসে। তো আসার পরে অ্যাজ ইউজুয়াল সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ফোনের নেটওয়ার্ক ওকে। তারপর থেকে আরেকটা কি বলে ঘটনা হয়, সেটা হচ্ছে যে আমার বিছানাটা জানলার পাশে। তো রাতে 3টা 15 মিনিটে যখন আমার ঘুম ভাঙে, তখন ঘুম ভাঙেটা অন্য কারণে। সেটা হচ্ছে জানলা দিয়ে কেউ টুকা মারে, মেল ভয়েস ফিমেল ভয়েস আমাকে বলে যে ক্রিকেট খেলতে। আসলে আমার বাসাটা হচ্ছে 3 তলায় এবং আমার আমার বিছানাটা জানলার পাশে। ওখানে কোনো ভেন্টিলেটর নাই, কেউ দাঁড়াতে পারবে তাও কোনো সিস্টেম নাই। তা আমাকে ক্রিকেট খেলতে ডাকে। ছাদে আমরা অবশ্যই ক্রিকেট খেলতাম। তো আমি জবাব দিতাম, যে করে হোক কোনো সাউন্ড করতাম, বাট রিপ্লে আসতো না। এটা আমি আমার এক ফুফাকে বলি। ফুফা আবার অনেক বড় মাওলানা ছিল। তো উনি আমাকে বলে যে কিছু হবে না, জাস্ট উনি হাসে। আচ্ছা, ওনার ওখান থেকে আসার পরের দিন রাতে আমি ঘুমাই। ঘুম থেকে ঘুমানোর পর আমি একটা স্বপ্ন দেখি, অদ্ভুত একটা স্বপ্ন। সেটা হচ্ছে আমি কোথা থেকে যেন পড়ে যাচ্ছি, কোথায় পড়ছি তাও জানি না,
কোথা থেকে পড়ছি তাও জানি না, জাস্ট আমি দেখছি যে আমি পড়ে যাচ্ছি এবং একটা লম্বা লম্বা নকলা মহিলা আমাকে ধরার চেষ্টা করতেছে। তো সে ধরতে পারতেছে না, আমি পড়ে যাচ্ছি, সে ধরার ট্রাই করতেছে, কিন্তু একটা সময় তার দুইটা নখের আঁচড় আমার পায়ে লেগে যায়। আচ্ছা, এরপরে আমি আর কিছু মনে নেই আমার। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমার দুই পায়ের রক্ত জমে আছে। রাসেল ভাই, আমি এটা স্বপ্নে দেখেছি, কিন্তু এটা বাস্তবে হওয়ার কোনো প্রশ্ন আসে না, দাগটা এখনো আছে। তো আমি ওই অবস্থায় আমার ফুফার কাছে যাই, ফুফা ওইটা দেখে একটু চিন্তিত হয়। এরপর উনি ওই যে আমাদের ইসলাম ধর্মে আছে না ইস্তেহারা করে দেখে, তো উনি ইস্তেহারা করার পরে দেখে যে আমি নাকি কোনো এরকম স্পিরিটকে ডিস্টার্ব করি, যার কারণে ওরা আমাকে ভয়ভীতি দেখায়। ওরা আমার কোনো ক্ষতি করতে পারতেছে না অন্য কোনো কারণে। আচ্ছা, তো উনি আমাকে দোয়া দরুদ পরে তাবিজ দেয়। এরপর থেকে আমার সাথে আর কিছু হয় না। এখন আপনি তার মানে ভালোই আছেন? হ্যাঁ, ভালো আছি। এরপরের আরেকটা ঘটনা, সেটা হচ্ছে যে আজকে একটা ঘটনায় থাক। আচ্ছা, শেষ করেন। হ্যাঁ, শেষ করেন। আমি আমার আম্মু আব্বু থেকে আলাদা হয়ে একটা বাসা নিয়ে আমার অফিসের পাশেই। তো ওই বাসাটা আপনার মানে খুব নির্জন জায়গায়। আমি সবসময় রাতে কাজ করে সেহেতু ওখানে আপনার লাইট ফ্যান সবগুলো অফ করে ঘুমাই। বাট রাতের বেলা আমি যখন কাজ করে এদিক ওদিক খাওয়ার জন্য বা ওয়াশরুমে যাওয়ার জন্য যাই, দেখি যে ওয়াশরুমের লাইট অফ করে ঘুমাইতে যাই, আমি শুইতে যাই, কিন্তু দেখি যে লাইট অন, পানির কল চলতেছে। তারপর একদিন আমি দেখি যে আমি ওয়াশরুমে দরজাটা খুলছি, একটা শ্যাডো উপরে ভেন্টিলেটর থাকে না, ওই শ্যাডোটা শাই করে ভেন্টিলেটর দিয়ে চলে গেল। স্টিল আমি দেখেছি ওটা একটা কালো শ্যাডো। রাসেল ভাই, আমার মনে হচ্ছে সময় নিয়ে আপনি বলেন, শেষ করেন আপনি। আচ্ছা, একদিন আমার চাচি গ্রাম থেকে এসেছিল আমার বাসায়। তো উনি ওনাকে রেখে আমি অফিসে চলে যাই। উনি নিউবর্ন বেবি নিয়ে এসেছিল ডাক্তার দেখানোর জন্য। আমি যখন চলে যাই, উনি দুপুরবেলা ঘুমানোর সময় উনি কানে একটা সাউন্ড আসে, সেটা হচ্ছে চিটাঙ্গার ভাষায় যে তোমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি, বাট নাকের গলায় এভাবে বলে। তো উনি ঘুম থেকে উঠে দেখে যে বেবি কান্না করতেছে। তো উনি কিছুটা ভয় পায়। এরপরে উনি আপনার সেই বাসাতে? হ্যাঁ, আমার সেই বাসাতে। তারপর আমি আসবো বিদায় চা বানাইতে যাই। আমার বাসাটাও কিন্তু 3 তলায়। তো চা বানাতে যাওয়ার পর কিচেনে দেখে যে উনি চা বানাইতেছে, কিচেনের জানলায় জোরে জোরে থাপ্পড় মেরে কেউ একজন বলতেছে যে দরজা খোল, আমি আসবো, দরজা খোল, আমি আসবো। তো উনি ভয় পেয়ে চলে আসে ওখান থেকে, রুমের মেইন ডোরের সামনে দাঁড়াই থাকে। আমি আসি, এরপর উনি ওখান থেকে চলে যায়।